আমি ডক্টর আব্দুল্লাহ আল ফাহিম, কোঅর্ডিনেটর মেডিসিন, সিনপস মেডিকেল একাডেমি। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সিনপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। এছাড়া আজকের বিকালেই 42তম স্পেশাল বিসিএস এর রেজাল্ট দিল। যেসব চিকিৎসকরা 42তম বিসিএস এর প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে মেডিকেলের পক্ষ থেকে শুভকামনা। এবং সে সাথে যেসব চিকিৎসক আসলে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে আসলে বলবো ধৈর্য ধরার জন্য, এবং তাদের আমাদের মেডিকেল একাডেমির পক্ষ থেকে আরো শুভকামনা থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আপনাদের আরো অনেক ভালো রেজাল্ট করছে, আপনাদের জন্য আরো অনেক ভালো রেজাল্ট আসলে লিখে রেখেছেন। এবং বলবো ইনশাআল্লাহ সামনের যে পোস্ট গ্রাজুয়েশন তথা ডাক্তারদের যে মূল সেক্টর সেগুলোতে যাতে আপনারা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারেন। প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা সবাই জানেন সিনপস মেডিকেল একাডেমি আজকে 2 বছর শেষ করে 3য় বছরে আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে মেডিকেল সেক্টরে পোস্ট গ্রাজুয়েশনে চিকিৎসকদের আলহামদুলিল্লাহ একটা বিশেষ আস্থা তৈরি করতে পেরেছি। পরিশ্রম, দিনরাত পরিশ্রম করে অনেক আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এবং আমরা সবসময় চেষ্টা করেছি যাতে করে আমাদের চিকিৎসকরা যারা আমাদের সাথে থাকবেন, সবার জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে তাদেরকে একাডেমিক আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আমরা অনেকগুলো অনলাইন ফ্রি সেমিনার নিয়ে থাকি, অনলাইন ফ্রি ডেমো ক্লাস নিয়ে থাকি, যাতে করে তারা একটা পরীক্ষা সম্পর্কে আইডিয়া পান। আমরা সিনপস মেডিকেল মনে করি নলেজ ইনক্রিজ বাই শেয়ারিং, নট বাই স্টোরিং। আমরা শেয়ার করার মধ্যে আমাদের আনন্দ, আমাদের চিকিৎসকদের একাডেমিক সহায়তা করার মধ্যে আমাদের মূল প্রাপ্তি। প্রিয় চিকিৎসকবৃন্দ, আজকে আমাদের সবার যে প্রত্যাশিত যে সেমিনার, যে প্রিপারেশন গাইডলাইন উইথ ইম্পর্টেন্ট টপিকস অ্যানালাইসিস, আপনারা সবাই জানেন এফসিএস পার্ট 1 এর একটা সিলেবাস থাকে। আপনি 3 দিন পরীক্ষা দিতে হয়, পেপার 1, পেপার 2, পেপার 3, এবং 3টা পরীক্ষা মার্কিং সিস্টেম, 3টা পরীক্ষার টপিকস সিস্টেমের আন্ডারে যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলা কোনটা কি ইম্পর্টেন্ট, কোনটা থেকে বেশি আসে, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এবং পরীক্ষার মার্কিং সিস্টেম ওভারঅল আপনারা সবাই অনেকেই জানেন, আবার অনেকে হয়তো একদম বিগিনার হিসেবে অনেকের জানার আছে। আমরা ইনশাল্লাহ আজকে সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। বিশেষভাবে আমরা আলোচনা যেটার জন্য আজকে বেসিক্যালি আমাদের আজকের এই আয়োজন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পেপার ওয়াইজ গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর আন্ডারে যে টপিকগুলো সেগুলো অ্যানালাইজ করবো উইথ প্রিভিয়াস কোয়েশ্চেন। তো কিছু আমরা প্রথমেই চলে যাব আমরা পেপার 1। পেপার 1-এ আমাদের যে নির্ধারিত আমাদের বিশেষজ্ঞ মেন্টর ডক্টর নাফিজুর রহমান, আমরা ডক্টর নাফিজুর রহমানকে আমাদের আজকের প্রোগ্রাম পেপার 1 নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ডক্টর নাফিজুর রহমান আমাদের উনি একটু আমাদের পরিচয় দিয়ে ওনার এটা শুরু করবেন। হ্যালো ডক্টর ফাহিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অনুরোধ করছি। জি, ডক্টর ফাহিম আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে আমি ডক্টর নাফিজুল ইসলাম, বর্তমানে হচ্ছে ফেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিএসএমইউ তে আছি। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1। আমি একটা স্লাইডটা ওপেন করি, তারপর শেয়ার আপনাদের। বরং রোজার মাসের নামাজ গুলো পড়ি কাজ হ্যালো, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের এফসিপিএস যে পার্ট 1 এক্সামটা, এফসিপিএস পার্ট 1 এক্সাম হচ্ছে 3 দিনে হবে আপনাদের। পেপার 1, পেপার 2 এবং পেপার 3। আমি ডিসকাশন করব হচ্ছে পেপার 1 নিয়ে। পেপার 1 এ হচ্ছে 25 এমসিকিউ কোশ্চেন আর 25 হচ্ছে সিঙ্গেল বেসড কোশ্চেন। মোট 50 কোশ্চেন, মার্ক হচ্ছে ইনটু 2 100 মার্ক। আমাদের পাশের জন্য মার্ক পাওয়া লাগবে 70%। আমাদের যে 3টা পেপার আছে 70% করে হচ্ছে 210 পেতে হয়। তার ভিতরে একটা কনসিডারেশন আছে, যে কোনো একটা পেপারে আপনি 65 পেলেও হবে, বাট ওভারঅল আমার হচ্ছে 210 পেতে হবে।
তাহলে আমি পেপার অনের যে টপিকস গুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। পেপার অনের যে টপিকস গুলা, যে গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি, দেন হচ্ছে হেমাটোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, এর সাথে হচ্ছে আমার অনকোলজি, নিউরোলজি এন্ড হচ্ছে স্ট্রোক মেডিসিন, এই যে যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো হচ্ছে ভাইটাল। মোস্ট অফ দ্য সিঙ্গেল বেস্ট কোশ্চেন হচ্ছে আমাদের মানে এখান কি থেকে থাকবে। পারলেন হ্যালো, না থেকে ঢেলা আপনারা একটু মিউট করে রাখেন। আচ্ছা, এদিক আমি সেদিক না মানে মোস্ট অফ দা আমাদের সিঙ্গেল বেস্ট কোশ্চেন দেখা যাচ্ছে যে মেজর যে চ্যাপ্টার গুলো আছে আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, দেন হচ্ছে অনকোলজি এন্ড হেমাটোলজি, এই চ্যাপ্টার গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলোকে আমাকে খুব এমফেসিস করে হচ্ছে এগুলো পড়তে হবে। ঠিক আছে, এখন আসেন হচ্ছে আমরা কিছু টপিকস, আজকে স্লাইড অনুসারে কিছু টপিক ডিসকাশন করি যে কোন কোন টপিকস। আজকে তো সব ডিসকাশন করা সম্ভব না, আমরা ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা স্লাইডে যেগুলো আছে একটু আপনাদের হাইলাইট করে দিই, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা হাইলাইট করে দেওয়ার চেষ্টা করতেছি। এট ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল জেনেটিক্স। এখান থেকে দেখা যাচ্ছে সিঙ্গেল বেস্ট কোশ্চেন হচ্ছে আমার হচ্ছে ট্রু ফলস টাইপ কোশ্চেন আসে, অনেক সময় সিঙ্গেল বেস্ট কোশ্চেনও আসে। তার ভিতরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো হচ্ছে আমি একটু হাইলাইট করে দিই আপনাদের জন্য। একটু কাইন্ডলি আমাদের হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, আর হচ্ছে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, আমরা যেগুলো পড়ছিলাম ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, একটা বক্স আছে, বক্স নাম্বার হচ্ছে 3.3। এখানে যে ডিজিজ গুলো আছে ইম্পর্টেন্ট, যেমন সাপোজ কোশ্চেনে আসতে পারে ডাউন সিনড্রোমে কোন কনজেনিটাল কার্ডিয়াক ডিজিজটা মোস্ট কমন, সিঙ্গেল বেস্টে আসতে পারে, এটা আসছেও পরীক্ষায়। ঠিক আছে, ডাউন সিনড্রোমে আমাদের যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কুশন ডিফেক্ট মোস্ট কমন। সাপোজ টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোমের থেকে আসতে পারে যে একটা সিনারিও দিয়ে, টার্নার সিনড্রোমের সিনারিও দিয়ে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কার্ডিয়াক অ্যাবনর্মালিটি। আমরা জানি হচ্ছে টার্নার সিনড্রোমের সাথে মোস্ট কমন কার্ডিয়াক অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ ডিজিজ আর হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। তার ভিতরে মোস্ট কমন হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ ডিজিজ। এরপরে হচ্ছে আমার অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ গুলোর নাম খুব ইম্পর্টেন্ট, ক্যারেক্টারিস্টিক গুলো ইম্পর্টেন্ট। অটোজোমাল রিসেসিভ ডিজিজ গুলোর নাম এবং ক্যারেক্টারিস্টিক গুলো ইম্পর্টেন্ট। আর এক্স লিঙ্কড ইনহেরিটেন্ট ডিজিজ গুলোর নামগুলো ইম্পর্টেন্ট। এছাড়া আমরা এখান থেকে গুরুত্ব দিব, ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার। এই আপনার যে পড়ছি ফেডরিক অ্যাটেক্সিয়া, তারপরে মায়োটনিক ডিস্ট্রফি, এইগুলোর যে একটা চার্ট আছে বক্স নাম্বার 3.2, অনেক বেশি গুরুত্ব দিব। আর ইম্পর্টেন্টের ভিতরে আমরা হচ্ছে কিভাবে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন হয়ে ডিএনএ থেকে প্রোটিন হয়, কিছু এনজাইম লাগে। আমরা যখন ডেভিডসন পার্টন আমরা ডিসকাশন করব, এই ক্লাসগুলো নিব, তখন কিন্তু ডিটেইলস আপনাদের ডেভিডসন গুলো হাইলাইট করে দিব যে ওখান থেকে সিঙ্গেল বেস্ট আসতে পারে, ট্রু ফলস আসতে পারে, আমরা আরো বেশি মার্ক করে দিব। ঠিক আছে, আমরা কিছু হচ্ছে নেমোনিক আজকে বলে দিই যে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। আপনারা জানেন মনে রাখার একটা সহজ ওয়ে আছে অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ। সহজ ওয়ে একটা হচ্ছে ওভারঅল একটা ওয়ে। স্ট্রাকচারাল যে ডিজিজ গুলো আছে, ইউজুয়ালি স্ট্রাকচারাল ডিজিজ গুলো হচ্ছে আমার অটোজোমাল ডোমিনেন্ট। আর মেটাবলিক ডিজিজ যেগুলো আছে, ইউজুয়ালি মেটাবলিক ডিসঅর্ডার গুলো হচ্ছে অটোজোমাল রিসেসিভ। আমরা হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি যে ভেরি পাওয়ারফুল ডোমিনেন্ট হিউম্যান। ভেরিতে হচ্ছে ভন উইলিব্রান্ড ডিজিজ বা ভন হিপেল লিন্ডাউ ডিজিজ, এটা হচ্ছে আমার কিসের নিউরোলজিক্যাল একটা ডিজিজ। তাহলে পিতে হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর ডোমিনেন্টের ডিতে হচ্ছে ডিস্ট্রোপিয়া মায়োটোনিয়া, ওতে হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা বা অসলার ওয়েবার রেন্ডু সিনড্রোম, মানে হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটেসিয়া আর একটা নাম। এরপরে এম এ হচ্ছে মারফান সিনড্রোম, আইতে হচ্ছে ইন্টারমিটেন্ট পরফয়রা, এন এ হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস, এতে হচ্ছে একন্ড্রোপ্লেসিয়া, তারপরে হচ্ছে এন এ হচ্ছে নুনান সিনড্রোম, টিতে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, এইটাও একটা নিউরোলজিক্যাল ডিজিজ। আর এইসে হিউম্যানের এইসে অনেকগুলো ডিজিজ আসবে, হাইপার কোলেস্ট্রেমিয়া, হান্টিংটন ডিজিজ, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হেরিডিটারি স্পেরোসাইটোসিস এন্ড হেরিডিটারি নন পলিপোসিস কোলাই। এই হেরিডিটারি যতগুলো আছে সবগুলোই হচ্ছে অটোজোমাল ডোমিনেন্ট এক্সেপ্ট দুইটা, একটা হচ্ছে হেরিডিটারি হেমোক্রোমাটোসিস
এইটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। আর একটা ডিজিজ আছে হচ্ছে আমার হচ্ছে হেরিডিটারি বা ফ্যামিলিয়াল উল্লেখ থাকলো আমার হচ্ছে সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, কিন্তু একটা ফ্যামিলিয়াল যেটা আমার অটোজোমাল রিসেসিভ সেটা হচ্ছে ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। তাহলে এক্সেপশন দুটো, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার আর হচ্ছে হেরিডিটারি হিমোক্রোমাটোসিস, এরা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। আজকে আমরা বেশি ডিসকাশন করবো না, জাস্ট শর্টকাট একটু দুই একটা জিনিস বলে দিব। তাহলে জেনেটিক্যাল ডিজিজের থেকে আমাদের এইগুলো মনে রাখতে হবে। দেন আমরা যাবো হচ্ছে এনভায়রনমেন্টাল। এখানে হচ্ছে ট্রু ফলস অনেক সময় হচ্ছে সিঙ্গেল বেসড আসে, যেমন হচ্ছে হাইপোথার্মিয়ার কমপ্লিকেশন বা হাই অ্যালটিটিউডে কিছু ডিজিজ হয় আমাদের সেরেব্রাল ইডেমা ডেভেলপ করে, পালমোনারি ইডেমা ডেভেলপ করে। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট অপশন আছে। র্যাপিড ডিসেন্ড করতে হয়, তারপরে আমরা এসিটোজোলামাইড দিতে পারি। আমরা হাইলাইট করে দিব আমরা যখন এফসিপিএস পার্ট 1 পড়াবো। আর ভেরি ইম্পর্টেন্ট ভিতরে আছে থার্মোরেগুলেশন, বিভিন্ন ধরনের কোল্ড ইনজুরি আর হিট রিলেটেড কিছু ইলনেস আছে। হিট স্ট্রোকের বিভিন্ন কমপ্লিকেশন আছে, বা আমার কার্ডিয়াক কিছু অ্যাবনরমালিটি হয়, সেগুলো আমাদের কিছু বক্স আছে, ওই বক্স 9.3 ওখান থেকে আমরা পড়ে নিব। আর ড্রাউনিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ড্রাউনিং এর ভিতরে আমাদের হচ্ছে কিছু হচ্ছে নিয়ার ড্রাউনিং আছে। নিয়ার ড্রাউনিং হচ্ছে উইদিন ড্রাউনিং এর পর 24 আওয়ার্স যদি সার্ভাইভ করে। নিয়ার ড্রাউনিং এরও কিছু কমপ্লিকেশন আছে, ওইগুলো হচ্ছে আমাদের ডেভিডসন বই থেকে আমরা হাইলাইট করে পড়বো। আমি বেশি ডিপে আজকে পড়াচ্ছি না, কারণ সব ডিসকাস করতে গেলে অনেক টাইম লাগবে। আমরা জাস্ট হাইলাইট করে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোএন্টারোলজি খুবই ইম্পর্টেন্ট একটা, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি সাবজেক্টটা। এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে এফসিপিএস পার্ট 1 তো অনেক সময় ফিজিওলজি রিলেটেড, ডেভিডসন থেকে যে বক্সগুলো আছে ফিজিওলজি রিলেটেড, ওই কোশ্চেনগুলো চলে আসে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আছে গাট হরমোন। আপনারা গাট হরমোন জানেন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টিকাইনিন, এই এটসেট্রা এনজাইমগুলোর কোনো আমার কোন ফ্যাক্টর রিলিজ করতে হেল্প করে এবং প্রত্যেকটার ফাংশন কি, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপার জিআইটি ব্লিডিং এর কজ গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। জার্ডের রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। তারপরে ব্যাড ইসোফেগাসের রিস্ক ফ্যাক্টর, সেক্ষেত্রে ব্যাড ইসোফেগাসের জন্য একটা আমরা ফলো আপ করতে হয় যে হাই ডিগ্রি হাইপারপ্লেসিয়া থাকলে কি করব, লো ডিগ্রি হাইপারপ্লেসিয়া থাকলে কি করব, ওইগুলো আমরা ডিটেলস পরবর্তীতে শিখবো। এবং হেলিকোব্যাক্টেরি পাইলোরি যেটা কমপ্লিকেশন, তারপরে হচ্ছে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা টপিকস আরো মানে এর ভিতর যে কয়টা আছে, যেমন আইবিডি, আলসারেটিভ কোলাইটিস আর ক্রনস ডিজিজ, মানে দুইটার পার্থক্য ইম্পর্টেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এদের ম্যানেজমেন্ট কোনটা, দুইটা ম্যানেজমেন্টের পার্থক্য আছে। তারপরে হচ্ছে আমার কিছু যে হিস্টোলজিক্যাল পার্থক্য আছে। এই বক্স থেকে ইনভেরিয়েবলি আমাদের কোশ্চেন আসে। একুট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একসাথে হচ্ছে কজ এবং কমপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট। একুট প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আমাদের কিছু স্কোরিং সিস্টেম আছে, গ্লাসগো স্কোরিং সিস্টেম, বা কিছু প্রগনোসিসের কিছু ইন্ডিকেটর আছে। ওই মার্কার গুলো হচ্ছে আমরা বক্স থেকে খুব ভালো করে পড়বো। দেখা যাচ্ছে যে ওই বক্স থেকে ইনভেরিয়েবলি আমাদের সিঙ্গেল বেস কোশ্চেন চলে আসবে। এছাড়া হচ্ছে ডিসফেজিয়ার ক্ষেত্রে আমরা কখন কি ইনভেস্টিগেশন করব। সাপোজ হচ্ছে আমাদের অ্যাকালেশিয়া কার্ডিয়া আমার ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে, অ্যাকালেশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে আমার গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন কোনটা, আপনাদের কারো কি জানা আছে? অ্যাকালেশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন ম্যানোমেট্রি ভাইয়া 24 আওয়ার। হ্যাঁ, ইসোফিজিয়াল ম্যানোমেট্রি। আর 24 আওয়ার হচ্ছে পিএইচ মনিটরিং করব হচ্ছে আমরা জার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, জি তাহলে এইগুলা যে ইম্পর্টেন্ট, যে আপনি একটা সিনারিও পারতেছেন কিন্তু আমার সিঙ্গেল বেস্টে আসবে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন, তাহলে ওই সিঙ্গেল বেস্ট ফার্স্ট হলে ওই লিমিটেড ইনফরমেশনটা কিন্তু আমার জানতে হবে। তাহলে আমরা যখন পড়াবো তখন হাইলাইট করে দেবো। কিন্তু আজকের ক্লাসে জাস্ট আমি একটু অল্প ডিসকাশন করতেছি ডিসপেপসিয়া, যেটা ডিসপেপসিয়ার ক্ষেত্রে কিছু অ্যালার্মিং সাইন আছে, যে পেশেন্ট যদি ওয়েট লস নিয়ে ডেভেলপ করে, এনিমিয়া ডেভেলপ করে, মাস থাকে, এইগুলা, তাহলে এই অ্যালার্মিং যে কয়েকটা সিমটমস আছে বক্স নম্বরে, এই বক্সগুলো আমরা খুব ভালো করে পড়তে হবে। ম্যাল অবজেকশনে বিভিন্ন কজ আছে এবং ম্যাল অবজেকশন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, এবং কিছু ডিজিজ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন সিলিয়াক ডিজিজ পরবর্তীতে ভেরি ইম্পর্টেন্ট এর ভিতরে আছে। সিলিয়াক ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিঙ্গেল বেস্ট আসে। ঠিক আছে, আর ডার্মাটাইটিস সার্পিটিফর্মিস এটা মানে স্যার খুবই পছন্দ করে, এমনকি এবার এফসিপিএস পার্ট 2 তেও এই কোশ্চেনটা আসছে। আর এফসিপিএস পার্ট 1 এও স্যাররা এই কোশ্চেন দেয় যে ডার্মাটাইটিস সার্পিটিফর্মিস রিলেটেড টু সিলিয়াক ডিজিজ অন স্কিন ম্যানিফেস্টেশন, আইজিএ ডিপোজিশন হয়, এদের ক্ষেত্রে আমরা হচ্ছে ড্যাপসন ইউজ করতে পারি,
ট্রিটমেন্ট অপশন হিসেবে। আপনারা একটু জাস্ট মিউট করে রাখেন। এছাড়া আমাদের কনস্টিপেশনের কজগুলো পড়তে হবে, পিইউডির কজ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে গ্যাস্ট্রিক কার্সিনোমা, ফ্যামিলিয়ার অ্যাডেনোমাইটোসিস পলিপোসিস কোলাই, কোনিক প্যানক্রিয়াটাইটিস আমি আগেই বলে দিছি, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এখান ক্ষেত্রে আমাদের হচ্ছে ইম্পর্টেন্টের ভিতরে আছে হুইপল ডিজিজ, ল্যাকটোজ ইনটলারেন্স, তারপরে পিউটজেগার সিনড্রোমের সাথে কি কি অ্যাসোসিয়েশন আছে। আর একটা মেলানোসিস কোলাই, অনেক সময় আপনি যেহেতু প্রশ্ন কঠিন আসলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। মেলানোসিস কোলাই আমাদের একটা মেডিকেশন ইউজ করার, ওভার ইউজ করার ফলে হয়। কারো জানা আছে কোন মেডিকেশনটা? মেলানোসিস কোলাই একটা মেডিকেশন, ওভার ইউজ করার ফলে মেলানোসিস, আমাদের গাটের ক্লোনের যে মিউকোসাতে একটা চেঞ্জ হয়, স্পেসিফিক টাইগার স্কিন যেরকম থাকে ব্রাউন ডিসকালারেশন, ওরকম একটা চেঞ্জ হয়, এটাকে বলে হচ্ছে মেলানোসিস কোলাই। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স্টিমুলেন্ট যেগুলো আছে, স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ আছে, ইউজ করার ফলে এই মেলানোসিস কোলাইটা হয়। তাহলে এই টপিকগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা এখন হেপাটোলজিতে যাই। হেপাটোলজিতে আমাদের যে ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি ইম্পর্টেন্ট, যে পোর্টাল ট্র্যাক্ট কে কে গঠন করে, তারপরে হচ্ছে আমাদের কোথায় জোন 1 কোনটা, জোন 2, জোন 3 কোথায় আমাদের অক্সিজেন সাপ্লাই বেশি থাকে, ইউজুয়ালি জোন 1 এর সাপ্লাই বেশি থাকে। এটা হচ্ছে আমাদের একটা ডেভিডসনে একটা পেজে একটা ফিগার দেয়া আছে, ওই ফিগার আমরা ডিসকাশন করব তখন। তারপরে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটি, হেপাটোসেলুলার জন্ডিস ধরনের চেঞ্জ হয় আমাদের লিভার এনজাইম গুলোর। তারপরে হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসে কিরকম চেঞ্জ হয় এইরকম। যেমন হেপাটিক এনকেফালোপ্যাথিও 4টা স্টেজ আছে, স্টেজ গুলো ইম্পর্টেন্ট। আর হেপাটিক এনকেফালোপ্যাথি আমরা কোন সাইন দেখে নিশ্চিত হই পেশেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথিতে আছে, আমরা কি করি, বেড সাইডে কি সাইন দেখি ফিজিক্যাল এক্সামিনেশনে? ফ্ল্যাপিং এই ট্রিমার, কোশ্চেনটা ফ্ল্যাপিং ট্রেমর, বা আমরা কি বলি আরেকটা নাম হচ্ছে অ্যাস্টেরিক্সিস, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল বেস্টে একবার দিয়েছে, খুবই একটা ইজি কোশ্চেন, কিন্তু সিঙ্গেল বেস্টে এটা কিন্তু আসছে। হোয়াট ইজ দ্য কার্ডিনাল সাইন টু আইডেন্টিফাই হেপাটিক এনকেফালোপ্যাথি বাই ফিজিক্যাল এক্সামিনেশন? তাহলে আমাদের ওইটা জানতে হবে। অ্যাসাইটিস এর কজের ক্ষেত্রে হচ্ছে লো স্যাক, হাই স্যাক, চার্ট দেয়া আছে ডেভিডসন, খুব সুন্দর করে পড়তে হবে। কমপ্লিকেশন হিসেবে হেপাটোরেনাল সিনড্রোম, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তারপরে মোস্ট কমন অর্গানিজম কোনগুলা, তারপরে আমি কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সিরোসিসের কোনো কিছুই মিস দেওয়া যাবে না। তারপর হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কিছু কজ আছে, কোনটা হচ্ছে প্রিসাইনোসয়েডাল, পোস্ট সাইনোসয়েডাল, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কজ হিসেবে আমরা পড়বো, একটা বক্স দেয়া আছে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিস সি ভাইরাসের নিউয়ার ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি হেপাটাইটিস বি ভাইরাস কখন ট্রিটমেন্ট করবো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে পিবিসি, পিএসসি, এগুলো ইম্পর্টেন্ট। পিএসসি এর সাথে কোন ডিজিজের, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে আমাদের? অটোইমিউন হেপাটাইটিস। পিএসসি, পিএসসি এর সাথে আমাদের একটা জিআইটি ডিজিজের অ্যাসোসিয়েশন আছে। অটোইমিউন হেপাটাইটিস একটা নো নো ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, আইবিডি, আইবিডি, ঠিক আছে। আলসারেটিভ কোলাইটিস, ঠিক আছে। আলসারেটিভ কোলাইটিস এর পেশেন্টের সাথে পিএসসি এর অ্যাসোসিয়েশন আছে। এছাড়া আপনি যেগুলো বললেন যে অটোইমিউন হেপাটাইটিস, পিএসসি তে একটা অটোইমিউন ডিজিজ, তাহলে আদার অটোইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু মোস্ট কমন অ্যাসোসিয়েশন কোনটা? আইবিডির যে আলসারেটিভ কোলাইটিস, মোস্ট কমন অ্যাসোসিয়েশন। ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কারো যদি থাকে, কথাটা খেয়াল করে শুনেন, যে আলসারেটিভ কোলাইটিস থাকে তাদের ক্ষেত্রে 4% ক্ষেত্রে হচ্ছে পিএসসি থাকতে পারে। আর পিএসসি যদি থাকে সেক্ষেত্রে 80% ক্ষেত্রে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস থাকতে পারে। তাহলে পিএসসি থাকলে আলসারেটিভ কোলাইটিস হওয়ার চান্স অনেক বেশি। তারপরে বার্চিয়ারি সিনড্রোম, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট ভিতরে আছে হেপাটিক ফাংশন, লিভার ব্লাড বায়োকেমিস্ট্রি, একিউট এবং ক্রনিক লিভার ইনজুরি। একিউট যে হেপাটিক ফেলিওর, তার কমপ্লিকেশন বা তার কজ গুলো ইম্পর্টেন্ট। বিভিন্ন ভাইরাল কজ আছে, টক্সিন কজ আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া হেপাটোমেগালি, স্প্লিনোমেগালির কজ গুলো হচ্ছে আমাদের হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ফিচার্স অফ হেপাটাইটিস ভাইরাস ইম্পর্টেন্ট। এই আমাদের দেশে এখন মেটাবলিক সিনড্রোমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অলরেডি কিন্তু অনেক বেশি, এই কারণে এই ডিজিজটার ক্ষেত্রে আমাদের হচ্ছে গুরুত্ব দিতে হবে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়া অটোইমিউন হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড হেপাটোটক্সিসিটি, এগুলো ইম্পর্টেন্ট। যেমন কিছু কিছু মেডিকেশন আছে আমার হচ্ছে জিজিটি ইনক্রিজ করে, তাহলে ওই একটা বক্স আছে, ওই বক্সটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে আমরা পড়বো। এছাড়া উইলসন ডিজিজ আর হিমোক্রোমাটোসিস, আগেই বলছি হিমোক্রোমাটোসিস আমাদের হচ্ছে অটোজোমাল রিসেসিভ, উইলসন ডিজিজ অটোজোমাল রিসেসিভ, এগুলো হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, এই জন্য হচ্ছে অটোজোমাল রিসেসিভ। তাহলে এটা কোন ক্রোমোজোমের সমস্যা, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। হেমোক্রোমাটোসিস হচ্ছে 6, আর উইলসন তার সাথে 7 যোগ করব, 7 যোগ করলে হচ্ছে কোন ক্রোমোজোম? 13 ক্রোমোজোমের সমস্যা। তাহলে এটা অটোজোমাল রিসেসিভ। এরকম অটোজোমাল রিসেসিভ আর দুইটা ডিজিজ আছে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে,
রেসপিরেটরি সিস্টেমে একটা হচ্ছে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি আর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে আমার হচ্ছে হিমোক্রোমাটোসিসের পরেরটা, এখানে 6 ওইটা হচ্ছে 7, আর আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এখানে হচ্ছে 13, ওখানেও 7 ডিফারেন্স, ওইটা হচ্ছে 14। আমি এই চারটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার অনেক ইম্পর্টেন্ট দেখে আমি এইভাবে মনে রাখতাম, আপনারা এইভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। এছাড়া হেপাটাইটিস এই ইম্পর্টেন্টের ভিতরে ইটা হচ্ছে প্রেগন্যান্সিতে আমাদের একটু হেপাটিক ফেলিওর করে। হেপাটোসেলুলার কার্সিনোমাটা একটু পড়বেন, গলস্টোন জাস্ট রিডিং, আর একুইট এবং ক্রনিক কোলেসিস্টাইটিস একটু দেখে যাবেন। আমাদের যদিও একটা সার্জারির কেস, তারপরে আমাদের কিছু বক্স আছে, ওই বক্স গুলো একটু পড়তে হবে। তারপরে যে গাইনোকোমাস্টিয়ার কিছু কজ আছে, সেটা আমাদের এন্ডোক্রাইনে শিখবো, দরকার নাই নেমোনিক, পরে ডিসকাশন করবে যখন তখন। এখন আসেন হচ্ছে হেমাটোলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন। এখান থেকে যে ফিজিওলজির কিছু কোশ্চেন, ফিজিওলজিটা খুব ভালো করে পড়তে হবে, ব্লাড ফিজিওলজি, হেমাটোলজিক্যাল ফিজিওলজিটা খুবই ইম্পর্টেন্ট। তার ভিতরে মাস্ট নোট ভিতরে আছে হচ্ছে অক্সিহিমোগ্লোবিন কার্ভ, আরবিসির বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স, মাইক্রোসাইটিক, তারপর হচ্ছে ম্যাক্রোসাইটিক, কোনটার কজ কি, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন আয়রন, মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ভিতরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে আরো কিছু ডিজিজের আমাদের পার্থক্য করতে হয়, সেই পার্থক্য বক্সটা আমাদের ইম্পর্টেন্ট। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজ এবং এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কিছু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে কজ আছে। তারপর হচ্ছে লিম্ফোমাটা খুবই ইম্পর্টেন্ট, হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা। তারপরে মাল্টিপল মায়োলোমাও খুব ইম্পর্টেন্ট। মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, তো একটা প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবুলিন বা অ্যালবুমিন, এগুলো হচ্ছে বা এলডিএইচ, এগুলো হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। বা আমি কিভাবে ডায়াগনোসিস করতে পারি প্লাজমা সেল কত বেশি হইলে আমাদের ডেফিনেটিভ, তাহলে প্লাজমা সেল হচ্ছে মোর দ্যান হচ্ছে 30%, আমরা যখন বন মেরে করবো মোর দ্যান 30% হচ্ছে ডেফিনেটিভ। তারপরে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোনটা বেশি ইলেকট্রোফোরেসিস করি বা বেন জোন্স প্রোটিন করি, এটার দুইটার ভিতর কোনটা বেশি। ইলেকট্রোফোরেসিসটা মোস্ট সেনসিটিভ, মোস্ট সেনসিটিভ এর ভিতর ইলেকট্রোফোরেসিসের ভিতর কোনটা, সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস মোস্ট সেনসিটিভ না ইউরিনারি প্রোটিন ইলেকট্রোফোরেসিস মোস্ট সেনসিটিভ? সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিসটা হচ্ছে মোস্ট সেনসিটিভ ইন কেস অফ মাল্টিপল মায়োলোমা। তাহলে এইভাবে আমাদের আলাদা আলাদাভাবে সিঙ্গেল বেস্টের জন্য স্পেসিফিক ইনফরমেশন জানতে হবে। এছাড়া হচ্ছে আমরা এই যে হেরিডিটারি হেমোরেজিক টেলোনেক্সিয়া, হিমোফিলিয়া, এপিএস হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এসএলই, এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ভেরি ইম্পর্টেন্ট এর ভিতরে আছে আমাদের হচ্ছে ডব্লিউবিসির বিভিন্ন কজ, লিম্ফোপেনিয়া, নিউট্রোফিল কাউন্ট ইনক্রিজ করলে কি কি কজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া জেনারেলাইজড লিম্ফোপ্রোটিন এনলার্জমেন্টের কজ বা ট্রান্সফিউশন করলে কি কি ইনফেকশন ছড়াইতে পারে, ব্লাড রিলেটেড ইনফেকশন। তারপরে অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে হেপারিন, অরফিন পড়বেন। এখন আমাদের জন্য আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে নোবেল, যে গুলো আমাদের কি হয়েছে নোবেল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, দুই একটা নোবেল অ্যান্টিকোয়াগুলেন্টের নাম আপনাদের মনে আছে এখন? কেউ এনিওয়ান? যেমন রিভারক্সাবান আছে, আপনারা পড়ছেন রিভারক্সাবান, এগুলো আরো আছে, মানে প্রত্যেকটা নামের সাথে এক্স এ আছে, কারণ হচ্ছে এরা হচ্ছে এক্স এ ইনহিবিটর। আমরা যখন ডিসকাশন করব তখন এগুলো পড়ানোর নেমোনিকটা বলে দিবে আমাদের যে মেন্টর পড়াবে, অবশ্যই আপনাদের সুন্দর করে বুঝাই দিবে। তারপর হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আর হচ্ছে এক্সট্রাভাস্কুলার হেমোরাইসিসের ফিচারস গুলো ইম্পর্টেন্ট। সিকল সেল ডিজিজ, সাপোজ সিকল সেল ডিজিজের পেশেন্টের অস্টিওমাইলাইটিস হয়েছে, আমরা জানি অস্টিওমাইলাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস, কিন্তু সিকল সেল ডিজিজের পেশেন্টে যদি অস্টিওমাইলাইটিস আসে, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ? সালমোনেলা। তাহলে সালমোনেলা প্যারাটাইফি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক ভাবে জানতে হবে সিঙ্গেল বেস্টের জন্য। আমরা এগুলো আজকে তো আমি সবগুলো মানে দুই একটা জাস্ট হাইলাইট করে দিচ্ছি। এছাড়া থ্যালাসেমিয়া, সিএমএল, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আইটিপি, ডিআইসি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টের ভিতরে আছে কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট, থ্রম্বোটিক ডিসঅর্ডার, ইরাইথোসাইটোসিস, ড্রাগ ইনডিউসড নিউট্রোপেনিয়া, স্প্লিনোমেগালি, থ্রম্বোসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে। আর স্প্লেনেক্টমি পেশেন্টের আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করি? স্প্লেনেক্টমি পেশেন্টদের আমরা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ভ্যাকসিনেশন দিই, এনক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়া আছে তাদের এগেইনস্ট ভ্যাকসিনেশন দিই, আর লাইফ লং হচ্ছে আমি পেনিসিলিন ইউজ করি। তাহলে এনক্যাপসুলেটেড কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলতে পারবেন আপনারা? বলেন তো কয়েকটা এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। নিউমোকক্কাস, যারা নিউমোকক্কাস, ইনফ্লুয়েঞ্জা, আরেকটা হ্যাঁ, তারপর হচ্ছে মেনিনজোকক্কাস, ঠিক আছে, মেনিনজোকক্কাস। এছাড়া আমরা ক্লেবশিয়ালা, ইকোলাইও এনক্যাপসুলেটেড, ঠিক আছে। ওই তিনটা কিন্তু মনেই রাখতে হবে, ওই তিনটা ভুল করা যাবে না।
প্রথম যে তিনটা বলা হয়েছে। এছাড়া খুবই ইম্পর্টেন্ট নিউরোলজি, মানে এটা নিউরোলজি আমাদের অনেকগুলো আপনাদের ক্লাস নিয়ে এটা সলভ করা হবে। নিউরোলজি খুবই হার্ড একটা টপিকস, কিন্তু আপনি বুঝে পড়তে পারলে দেখা যাচ্ছে যে অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। এর ভিতরে সে ইম্পর্টেন্ট হচ্ছে রুট ভ্যালু অফ রিফ্লেক্স, বাইসেপস এর জন্য একটা রিফ্লেক্স, ট্রাইসেপস, তারপরে সুপাইনেটর যার কাছে, আপনার নি যার কাছে, এগুলোর প্রত্যেকটার জন্য রুট ভ্যালুটা দরকার। তারপরে বিভিন্ন ধরনের আমাদের কোন কোন ব্রেনের কোন এরিয়ার ফাংশন কি, বা ফ্রন্টাল এরিয়ার ফাংশন কি, ডিসঅর্ডার হলে কি কি হবে, একটা বক্স আছে। তারপরে বিভিন্ন ব্রেন স্টেম সিনড্রোম আছে, আপনারা লেটারাল মেডুলারি সিনড্রোমের নাম শুনছেন, মিডিয়াল মেডুলারি সিনড্রোমের নাম শুনছেন, আরো কিছু সিনড্রোম আছে না, ওয়েবার সিনড্রোম, ঠিক না? তারপরে ক্লোরডি সিনড্রোম আছে, বেনেডিক্ট সিনড্রোম আছে। এইগুলো সিনড্রোমে আসলে কি ধরনের লেশন হয় এবং কোথায় লেশন হয়, এর ফলে এটা আপনাদের ফিগার দেখে আপনাদের যখন নিবে তখন হচ্ছে ডিসকাশন করা হবে। সিএসএফ এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সিএসএফ, যেমন টিউবারকুলোসিসে সিএসএফ ফিচারস কি থাকবে, তারপরে ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে কি থাকবে, আমার ভাইরালের ক্ষেত্রে কি থাকবে, এমনকি আমাদের পার্শিয়ালি ট্রিটেড হলে কি হবে। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা পার্শিয়ালি ট্রিটেড হইলে আমাদের যে সিএসএফ যে ব্যাকটেরিয়াল হইলে যে ধরনের ফিচারস থাকতো, আমাদের প্রোটিন গ্লুকোজ যা ছিল সেই রকমই থাকবে, শুধুমাত্র আমরা যেটা ট্রিট করি না ব্যাকটেরিয়াল এখনো ট্রিট করি না নন ট্রিটেড, তাদের ক্ষেত্রে আমরা গ্রাম স্টেইন কালচারে গ্রোথ পাবো। আর ওদের ক্ষেত্রে কনভেনশনাল মেথডে যদি আমি করি পার্শিয়ালি ট্রিটেড কালচার বা গ্রাম স্টেইন করি, সেটা হচ্ছে নেগেটিভ আসবে। তাহলে এইভাবে আমরা পার্শিয়াল ট্রিটেড আর হচ্ছে ব্যাকটেরিয়াল যে ইনফেকশন আছে, মেনিনজাইটিস আছে, তাদের পার্থক্য করতে পারি। এছাড়া আপার মোটর আর লোয়ার মোটরের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। হেডেকটা খুবই ইম্পর্টেন্ট, কোন হেডেক কিভাবে প্রেজেন্ট করে, যেমন প্রাইমারি হেডেকের ভিতরে অনেকগুলো হেডেক আছে, মাইগ্রেন কিভাবে প্রেজেন্ট করে, তারপরে হচ্ছে আমার টেনশন টাইপ হেডেকের লোকেশন কোথায়, প্রেজেন্টেশনটা কিরকম, এগুলো আমাদের খুব চার্ট করে আমরা অর্গানাইজ ভাবে আপনাদের দেখা দেবো। এছাড়া পার্কিনসন ডিজিজ আছে, প্রাইমারি পার্কিনসন ডিজিজ আছে, আর হচ্ছে সেকেন্ডারি পার্কিনসন ডিজিজ আছে, যেমন ভাস্কুলার পিডি আছে, তারপরে বিভিন্ন আমার মাল্টি সিস্টেম অ্যাট্রোফি আছে, এদের সাথে কি কি অ্যাসোসিয়েশন থাকে এগুলো আমরা বলে দেবো। এমএনডির বিভিন্ন ভেরিয়েন্ট আছে, কোনটা আপার মোটর নিয়ে প্রেজেন্ট করে, কোনটা লোয়ার মোটর নিয়ে প্রেজেন্ট করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে ম্যানেজমেন্ট, কোনটা ম্যানেজমেন্টে আমার সার্ভাইভিলিটি কি রকম, এগুলো আমাদের ডিসকাস করতে হবে, আমরা ডিসকাস করব। তখন মেনিনজাইটিস এর কজ গুলো ইম্পর্টেন্ট, কোন বয়সে কোন মেনিনজাইটিসটা বেশি হয় এবং ট্রিটমেন্ট অপশনটা কি, এবং জিবিএস এর আমার বেড সাইড আমরা কি করি, জিবিএস এর পেশেন্টের ক্ষেত্রে বেড সাইডে আমরা কোন জিনিসটা দেখি যে পেশেন্টের প্রগনোসিস কেমন, কারো জানা আছে? বেড সাইডে আমরা জিবিএস এর কোগুলেশন টেস্ট, হিট কোগুলেশন টেস্ট, হিট কোগুলেশন টেস্ট, জিবিএস তার প্রোটিনিউরিয়া হচ্ছে না, হিট কোগুলেশন টেস্ট তো করব না আমরা তো করব নেফ্রোটিক সিনড্রোমে, ঠিক না? জি ভাই। আমরা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দেখি না, রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট থাকে না, বুঝতে পারছেন? জিবিএস এর পেশেন্ট গুলো আমার হচ্ছে আইসিইউ তে নেওয়া লাগে কি, আমার রেসপিরেটরি ইনভলভমেন্ট যখন থাকে, বারবার ইনভলভমেন্ট থাকে, তাহলে রেসপিরেটরি ইনভলভমেন্ট আমরা বেড সাইডে কিভাবে বুঝতে পারি? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, তাহলে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি তার রিডিউসড হয়েছে কিনা এটা আমরা অ্যাসেস করি, ঠিক আছে, বেড সাইডে। এছাড়া মাইস্থিনিয়া গ্র্যাভিস, তাহলে মাইস্থিনিয়া গ্র্যাভিস এর হচ্ছে আমরা কি করি, টেনসিলেশন টেস্ট আগে পড়ছেন, এখন বেশি ইউজ করা হয় না, আমরা কি করি আইস অন আই টেস্ট, মানে আইতে আইস দিয়ে আমরা টেস্ট করি। এছাড়া আমরা ফ্যাটিগুলিটি টেস্ট করতে পারি মাইস্থিনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে। মাইস্থিনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে কিছু অ্যান্টিবডি পাওয়া যায়, তাই ওই অ্যান্টিবডি গুলো ভালো, অ্যান্টি অ্যাসিটাইলকোলিন অ্যান্টিবডি বা অ্যান্টি মাস্ক অ্যান্টিবডি, মাসেল স্পেসিফিক কাইনেজ, কোন সময় থাইমোভা বেশি থাকে, কোন সময় থাইমোক্টমি করব, আমরা ডিটেইলস ডিসকাশন করা হবে। তারপর মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা ডিসকাশন করব যে মাসকুলার ডিস্ট্রফির কিছু প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে মাস্ট নো, ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে আছে হচ্ছে ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি, এই অ্যানাটমি গুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় অ্যানাটমি থেকেও সিঙ্গেল বেসড কোশ্চেন অনেক দেয়। বেলস পালসি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে টেমর, বিভিন্ন ধরনের টেমর আছে, কিছু কিছু হচ্ছে এসেনশিয়াল টেমর আছে যেটা ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েটেড, তারপর কিছু গেট আছে, অ্যাবনরমাল গেট আছে, আপনার অনেক ধরনের। এগুলো বালবার সিউডো বালবারের মধ্যে পার্থক্য কোনটা, আপার মোটর কোনটা লোয়ার মোটর, বালবার আর সিউডো বালবারের মধ্যে? সিউডো বালবার আপার মোটর, আপার মোটর, আর বালবার হচ্ছে লোয়ার মোটর। তাহলে এই পার্থক্যগুলো আমরা তখন শিখবো। তারপরে এপিলেপসি, তারপরে আছে মাল্টিপল স্ক্লেরোসিস, খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন, রেডিকুলোপ্যাথি, বিভিন্ন ধরনের এই যে রেডিকুলোপ্যাথি আছে সেগুলো। তারপরে স্পাইনাল কর্ড কম্প্রেশন, পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি, কোনটা মোটর নিউরোপ্যাথির কজ, কোনটা সেন্সরি নিউরোপ্যাথির কজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে স্ট্যাটাস এপিলেপটিকাস আমি কি কি ম্যানেজমেন্ট দিতে পারি। তারপরে কজেস অফ কোরিয়ার বিভিন্ন কজ আছে, এসএলই একটা কজ আছে, প্রেগন্যান্সি একটা কজ আছে, তারপরে আমরা একটা নেমোনিক আপনাদের শিখাই দিব,
ঠিক আছে, নেমোনিক শিখলে যে কোন রিজনে কোথায় কি বেশি হয়। যেমন কোরিয়াতে কর্ডেট নিউক্লিয়াস বেশি ইনভলভ করে, তাহলে নেমোনিকটা আমি এরকম নেমোনিক যখন বলে দিবে তখন আপনাদের মনে থাকবে। তারপরে নিউরোসিফিলিস, নিউরোফাইব্রোম্যাটোসিস, আবার দুইটা আছে, টাইপ 1 আছে, টাইপ 2 আছে, বিভিন্ন ধরনের চ্যানেলোপ্যাথি আছে। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছু অ্যাকুয়ার্ড মায়োপ্যাথি আছে, এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন কিছু কজ আছে। এছাড়া স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর, স্ট্রোকের ক্লাসিফিকেশন, আর হচ্ছে ইয়াং স্ট্রোকের কজ। কোন একটা পেশেন্ট ইয়াং স্ট্রোক মানে ইসকেমিক স্ট্রোক প্রেজেন্ট করলে আমাদের কি কি খুঁজি? পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি যেহেতু পজিটিভ থাকতে পারে, এদের ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক কোনো অ্যাবনরমালিটি আছে কিনা এটা আমরা খুঁজি, যে হার্টে কোনো মারমার আছে কিনা, ঠিক না? হ্যাঁ, এমএস খুঁজি। তারপরে কি খুঁজি? থ্রম্বোফিলিয়া খুঁজি না? কোনো থ্রম্বোফিলিক ডিজিজ আছে কিনা তাদের, আমাদের যেমন এই যে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 5 লেইডেন ডেফিসিয়েন্সি, এগুলো খুঁজি। তারপরে হচ্ছে আমাদের সাবরেকনেট হেমোরেজের ক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন কি? নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। আর আমাদের এলপি করি কখন? এলপি করি হচ্ছে আফটার 12 আওয়ার্স। কি পাই? জ্যান্থ্রোকোমিয়া। এইগুলো আমরা ডিটেইলস ডিসকাশন করা হবে। তারপরে হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই, স্ট্রোকের কোন রিজনে ইনভলভ করলে আমাদের কোন আর্টারি আমরা হচ্ছে ডিসকাশন করি। বা স্ট্রোকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাদের যখন এমবিবিএস এ আমরা পরীক্ষা দিতাম তখন অনেক সময় আমাদের ভেবাচেকে খেয়ে যেতাম যে ব্রেনের স্ট্রোকের পেশেন্টে পারলেই হইতো না, স্ট্রোক বললে হইতো না, বলতে হইতো না ব্রেনের কোন রিজনে লেশন, বলতে হইতো তো আমাদের। তাহলে ওখান থেকে আমরা কোন রিজনে লেশন এইটাও আইডেন্টিফাই করে আস্তে আস্তে ধীরে ধীরে করে অল্প অল্প করে আপনাদের বুঝাই দেওয়া হবে যে কোন, আপনি যাতে একটা সিনারিও, একটা প্রেজেন্টেশনকে আপনি বলতে পারেন যে আমার কোন রিজনে হচ্ছে লেশন। সাপোজ আপার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি উইথ উইকনেস আছে, পেশেন্টের যে কোনো এক সাইডে উইকনেস আছে, তাহলে আপার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি মনে করেন হচ্ছে স্ট্রোক করে হইছে, লেফট সাইডে হইছে আপার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পালসি, ঠিক আছে? লেফট সাইডে হচ্ছে আপার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পালসি। এখন তার স্ট্রোক হইছে মনে করেন, তার উইকনেসটা কোন সাইডে হবে? মানে লেগের উইকনেস কোন সাইডে, আমি লেশন কোথায় এটা বলি নাই, তার সাথে উইকনেসও ডেভেলপ করছে, তাহলে উইকনেস কোথায় ডেভেলপ করবে? কোন সাইডে? লেফট সাইডে না রাইট সাইডে? রাইট সাইডে। না না, রাইট সাইডে না। আপনার আবার খেয়াল করে দেখেন, না না, বোথ সাইডেও না। আমি আবার বলেন, আবার বলেন। সামান্য লেফট সাইডে হচ্ছে আপার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি, ঠিক আছে? লেফট সাইডে ইউজুয়ালি আপনারা জানেন হচ্ছে আপার মোটর হচ্ছে ক্রস করে, তাহলে আসলে পেশেন্টের লেশন কোথায়? রাইট সাইড না? রাইট সাইডে লেশন তো রাইট সাইডে। লেফট সাইডে, লেফট সাইডে। আমার কথা খেয়াল করে শুনেন, আপার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি হচ্ছে লেফট সাইডে, তাহলে লেশন কোথায়? ব্রেনে লেশন কোথায়? রাইট সাইডে। রাইট সাইডে। তাহলে ব্রেনে রাইট সাইডে যদি লেশন হয়, তাহলে ওই পেশেন্টের যদি হেমিপ্লেজিয়া ডেভেলপ করে, তাহলে কোন সাইডে হবে? অপোজিট সাইডে। লেফট সাইড। হ্যাঁ, তাহলে লেফট সাইডেই আপার মোটর টাইপ ফেসিয়াল নার্ভ পালসি হবে, লেফট সাইডেই উইকনেস হবে, ঠিক না? আর যদি লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি হতো, রাইট সাইডে লেশন থাকতো, তাহলে কি? রাইট সাইডে লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি, আর লেফট সাইডে কি হইতো? হেমিপ্লেজিয়া হইতো। বুঝতে পারছেন? জি। ক্লিয়ার? আর এখন কোথায় ইনভলভমেন্ট হয়েছে? ফেসিয়াল নার্ভ পালসি হইলে আমার আপার মোটর টাইপ ইনভলভ হয়েছে নিউক্লিয়াসের আগে, যে ঠিক না? নিউক্লিয়াস ইনভলভ করলে তো আমার লোয়ার মোটর টাইপ, নিউক্লিয়াসের আগের যে ই আছে, কর্টেক্স পর্যন্ত আগের যে ই আছে, ওইখানে আমার লেশনটা হইছে, ঠিক আছে? আইদার ইন্টারনাল ক্যাপসুল হইতো। এটা ডিটেইলস আপনাদের তখন ডিসকাশন করবে। এখন তো এই শর্ট ক্লাসে আরো পার্ট 2 পার্ট 3 পর্যন্ত ডিসকাশন করবে, এত ডিপ তো আর ডিসকাশন করা এখন সম্ভব না শর্ট টাইমে। যতটুকু বুঝাইতে চাইছি বুঝতে পারছেন? জি, ঠিক আছে। এছাড়া আসেন মেডিকেল অপথলমোলজিতে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আর হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন অফ ভিশন লস। রেড ফ্ল্যাগ সাইন মানে পেশেন্টের যদি হেডেক থাকে, আমার যদি আই মুভমেন্টে পেইন থাকে, বা পেশেন্টের ক্ষেত্রে আমার ডিস্টরশন থাকে, মর্নিং হেডেক থাকে, এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। 7টা সাইন আছে, বক্সে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিক রেটিনোপ্যাথি সব স্টেজ, নিউয়ার ক্লাসিফিকেশনও জানতে হবে, ওল্ডার ক্লাসিফিকেশনও জানতে হবে, কোন স্টেজে আমি কি চেঞ্জ আসে। এছাড়া হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আমরা পড়বো, যদিও এটা কার্ডিওলজিতে আছে, আমরা এখানেই পড়ে ফেলবো। অপথলমোলজিতে, কার্ডিওলজিতে একটা বক্স দেয়া আছে, 4টা স্টেজ আছে। এছাড়া হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশনের সাথে ডিফারেন্স বিটুইন দা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন আমরা ই করব। এছাড়া ভেরি ইম্পর্টেন্ট ভিতরে আছে অপথলমিক বিভিন্ন ফাইন্ডিংস, রিমোটোলজিক্যাল ডিজিজের ফাইন্ডিং কি, ইউভেটিস এর ফাইন্ডিংস কি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আরো অনেক ডিসকাশন আছে। ম্যাটারনাল মেডিসিনের থেকে আমরা পড়বো হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন, হেল্প সিনড্রোমটা ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে সিভিএস অ্যাডাপ্টেশন ডিউরিং প্রেগন্যান্সি, তারপরে ব্রেথলেসনেস, জেস্টেশনাল ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ, অ্যান্টিরিমোটিক ড্রাগ, বিভিন্ন অ্যান্টিরিমোটিক ড্রাগ আছে, বা আমাদের হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ ইন প্রেগন্যান্সি, অ্যাকিউট ফ্যাটি লিভার ইন প্রেগন্যান্সি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাটারনাল মেডিসিন থেকে এগুলো পড়বে, এখান থেকে ইউজুয়ালি ট্রু ফলস টাইপ কোশ্চেন আসে। এছাড়া হচ্ছে অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টপিকস, হাই রিস্ক বিহেভিয়ারটা একটু পড়তে পারেন, আর অর্গান ট্রান্সপ্লান্টেশন। আর একটা টপিকস বাদ আছে, সেটা হচ্ছে এজিং। এজিং পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যাবনরমাল গেইট এন্ড রিস্ক ফ্যাক্টর অফ ফল। আমি অনেক দ্রুত শেষ করে ফেলতেছি কারণ আরো টপিকস আছে, তো আজকে এমনিতেই নামাজের দিন, আমরা যত শর্টকাট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আছে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, এইগুলো হচ্ছে বা ফ্রেইলিটি একটা স্কোর আছে, ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যখন ডিটেইলস এগুলো অনেকগুলো লেকচারে এগুলো বোঝানো হবে, আপনাদের আস্তে ধীরে বোঝানো হবে। অনকোলজির ক্ষেত্রে আপনারা মনে রাখবেন হচ্ছে টিউমার মার্কারটা খুবই ইম্পর্টেন্ট, প্যারানিওপ্লাস্টিক মানে নন মেটাস্টেটিক ফিচার খুব ইম্পর্টেন্ট। এছাড়া হাইপারক্যালসিমিয়ার ম্যানেজমেন্ট, টিউমার লাইসিস সিনড্রোমের ম্যানেজমেন্ট, কেমোথেরাপি রেডিওথেরাপির পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে কোনাস মেডুলারিস এন্ড কৌডা ইকুইনা, এটা আমাদের সবার কনফিউশন আছে না, কোনাস মেডুলারিস আর কৌডা ইকুইনা হঠাৎ করে জিজ্ঞেস করে এই কনফিউশন একটা পার্থক্যের মাধ্যমে ডিসকাশন করা হবে। আর হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে কিছু ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিশন ফ্যাক্টর হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকস। এই যে বিভিন্ন ধরনের আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগের কিছু সাইড এফেক্ট আছে, যেমন বিলিওমাইসিনের ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস কমন, ডক্সোরুবিসিনের ক্ষেত্রে কার্ডিওটক্সিসিটি কমন, এছাড়া সাইক্লোফসফেনামাইডের ক্ষেত্রে হেমোরেজিক সিস্টাইটিস কমন। তাহলে হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা কি একটা মেডিকেশন ইউজ করি সাইক্লোফসফেনামাইডের ক্ষেত্রে? মেসনা। এখানে হয় কি, সাইক্লোফসফেনামাইডে যখন মেটাবোলাইট থাকে একটা অ্যাক্রোনিন রিলিজ হয়। অ্যাক্রোনিন হচ্ছে আমাদের স্পাইক থাকে, ওই স্পাইক গুলো হচ্ছে আমার ইউরিনারি ব্লাডারে হচ্ছে ইরিটেশন করে ব্লিডিং করে। আমরা এদের ক্ষেত্রে প্রিভেনশন করতে ক্ষেত্রে ফ্লুইড এবং মেসনা ইউজ করি। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড পেশেন্স, এন্ড কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, না হলে আমাদের পেপার 2 এবং পেপার 3 ডিসকাশন করব। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর নাফিজুর রহমানকে। আসলে আমাদের একটু অপথলমোলজির পরের স্লাইডটা কি একটু দেখাতে পারবেন আবার? জি, যে অপথলমোলজির পরে যে স্লাইডটা দেখিয়েছিলেন, জি, যে পরের স্লাইডগুলো লাগবে। আপনাদের ডিটেইলস হচ্ছে আপনারা সিনাপসিস যখন ক্লাস করবেন আরো বেশি ডিটেইলস আছে, এগুলো ডিসকাশন করা হবে। ঠিক আছে, আশা করি আপনারা এখানে ই করলে আপনাদের অ্যাটেনটিভ হইতে হবে, দেখা যাচ্ছে যে আপনারা একটা ফ্রুটফুল কিছু নিয়ে যাইতে পারবেন। ধন্যবাদ ডক্টর নাফিজুল ইসলামকে। আসলে আমরা সময় থাকলে আরো ভাইয়ের কাছে আরো অনেকক্ষণ শুনতাম, আসলে অনেক ইনফরমেশন পাচ্ছিলাম, আমরা অনেক ভালো গাইডলাইন পাচ্ছিলাম। তো ভাইয়ার পরিচয়টা আমি আসলে আরেকটু ডিটেইলস বলে দিই। ভাইয়া বিসিএস এমআরসিপি কমপ্লিট করেছেন অলরেডি, এফসিএস ফাইনাল পার্ট এবং ফেজ গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছেন। তো ইনশাআল্লাহ যদি আমরা সিএমএফ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনারা যদি ইনক্লুডেড হন, এখানে যদি করেন, তাহলে হয়তো ভাইয়ের সাথে আরো ইলাবোরেটিভ আপনার সাথে দেখা হবে। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা এই পর্যায়ে আমরা দ্বিতীয় পেপারে, সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড পেপার নিয়ে আমাদের অ্যানালাইটিক্যাল কথা বলবেন আমাদের ডক্টর মোহাম্মদ রাশেদুল আজম খান সজীব। তাকে আমি রিকোয়েস্ট করব তার পেপার 2 এর উপর তার নির্ধারিত গাইডলাইন দেওয়ার জন্য। আমরা আসলে আজকে একটু সময় কম নিচ্ছি, কারণ আজকে আমাদের সবাই বরাত আছে। এটার বেশি ব্যাপারটা মাথায় রেখে আমরা একটু চেষ্টা করবো একটু দ্রুত শেষ করার জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার মোহাম্মদ রাশেদুল আজম খান সজীব। আমি শহীদ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে জানুয়ারিতে এফসিএস পরীক্ষা পার্ট 1 পাস করছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের পেপার 2 নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এখন আমরা পেপার 2 সম্পর্কে যা যা আলোচনা করব, ইম্পর্টেন্ট টপিক প্লাস কিভাবে গাইডলাইন হওয়া উচিত পরীক্ষার প্রিপারেশনের জন্য, কারণ আপনাকে অল্প সময়ের ভিতর আপনার সম্ভব না যে সম্পূর্ণ জিনিস শেষ করা। দেখেন, আমাদের এক্সাম যখন হয় তখন এক্সাম পরীক্ষা হলে তখন এসবিএ গুলোর সিস্টেম হয় এমন, আপনার কাছে মনে হয় যে 5টা অপশনই মনে হয় যে অ্যান্সার,
এমন একটা অবস্থার সৃষ্টি হয়, তখন আপনি 5টা অপশনের ভিতরে অ্যান্সারটা খুঁজতে থাকেন। অ্যান্সার কি হতে পারে, অ্যান্সার কি হতে পারে, অ্যান্সার কি হতে পারে? আপনার কাছে 5টার ভিতরে মনে হয় 3টা অ্যান্সার, এ বি সি অথবা এ বি। তখন আপনি হতাশ হয়ে যান পরীক্ষার হলে, তখন আমাদের এই অবস্থার সৃষ্টি হয় আর কি। হ্যাঁ, এখন ওভারঅল যে অবস্থা, আজকে আমরা যে পেপার 2 নিয়ে কথা বলবো, আশা করি যে আজকে লেকচার করার পর আপনার কিছুটা হলে সহজ মনে হবে আর কি। আচ্ছা, কন্টেন্টস অফ দ্য পেপার 2। আচ্ছা, আমাদের পেপার 2 তে দেখেন দুইটা ইম্পর্টেন্ট সিস্টেম আছে, একটা কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি। এই দুইটা হচ্ছে 15-30টা কোশ্চেন থাকে। আর আপনার জানতে হবে যে আমাদের কিন্তু এফসিপিএস এ কোশ্চেন থাকে 50টা, 100টা থাকে না। কোশ্চেন থাকে 50টা, 50টার ভিতর 30টা কোশ্চেন থাকে দুইটা সিস্টেম থেকে। তাহলে হাউ মাচ ইম্পর্টেন্ট এই দুইটা সিস্টেম যদি আপনি ভালো মতো কভার দিতে পারেন, তাহলে পরীক্ষা আপনার মোটামুটি প্রায় 5 মার্কের কাছাকাছি চলে আসবে। এরপর আসবে ক্লিনিক্যাল নিউট্রিশন, টক্সিকোলজি, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, মেডিকেল স্ট্যাটিস্টিক্স। মেডিকেল স্ট্যাটিস্টিক্স টোটাল নতুন একটা টপিক আপনাদের জন্য। এই টপিকটা এর আগে আপনাদের কোনো এমবিবিএস লেভেলে কোনো ক্লাস হয়নি, এর জন্য সবাই একটু ভয় থাকে আর কি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এখানকার যে ইম্পর্টেন্ট বেসিক জিনিসগুলো থাকে সেগুলো জানলে আপনার মোটামুটি 3টা থেকে 4টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আর হচ্ছে ইউজুয়ালি 3টা পেপারের ভিতরে এসিএস পরীক্ষায় 3টে পেপার হার্ড করে না, একটা পেপার করে খুব কঠিন, যে পেপারটা স্যাররা টার্গেট করে যেন আপনি ফেল করেন, সেই পেপারটা হচ্ছে মেইনলি থাকে পেপার 2। যদিও এবার জানুয়ারিতে পেপার 1 অনেক কঠিন করছে, কিন্তু ইউজুয়ালি পেপার 2 কঠিন করে, পেপার 3 ইউজুয়ালি ইজি করে, পেপার 1 ইউজুয়ালি ইজি করে, বলা যায় না আসলে। কিন্তু আপনাকে কনসেপ্ট প্রত্যেকটা পেপারেই ক্লিয়ার রাখতে হবে। দেখেন ইউজুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশন, আমরা বলছি যে এখানে 50টা থাকে 100 মার্ক, কিন্তু ইউজুয়ালি কোনো নেগেটিভ মার্ক থাকে না। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যেখানে রেসিডেন্সিতে কিন্তু কাট মার্ক থাকে, এরকম নেগেটিভ মার্ক থাকে। এখন আপনি যখন বই পড়বেন, আপনি একটা যখন ডেভিডসন শুরু করবেন, ডেভিডসন শুরু করার ভিতরে আপনি কিভাবে জিনিসটা শুরু করবেন, খুব ইম্পর্টেন্ট। আপনি ডেভিডসন যখন শুরু করবেন তখন আপনি বইটা খুলবেন, প্রত্যেকটা সিস্টেম ডেভিডসন সুন্দরভাবে একটা সাজানো আছে, আপনি ওই মানে ভাবেই পড়বেন। মানে যেভাবে কোশ্চেনের ইম্পর্টেন্স, যে টপিক থেকে বেশি কোশ্চেন আসে সেই টপিকটা পরীক্ষার আগে বেশি বেশি রিভাইজ দিবেন। দেখবেন যে একটা সিস্টেমের শুরুতে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, প্রত্যেকটা ডেভিডসনের শুরুতেই ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট একটা ছবি দেওয়া থাকে। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে, রেসপিরেটরি সিস্টেম আপনি দেখবেন সুন্দর করে তার পা থেকে হাত থেকে একেবারে টোটাল অর্গানের কি কি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে সেই জিনিসটা দেওয়া থাকে ডিজিজ অনুসারে। অবাক হবেন যে এবার কার্ডিওভাস্কুলার সিস্টেমে জাস্ট আপনার ওই প্রথম 2টা পেজ, যে প্রথম 2টা পেজ সেখান থেকে 2টা এসবিএ আসছে, 2টা এসবিএ, তাও আবার জেভিপি নিয়ে, 2টা জেভিপি নিয়ে এসবি আসছে, 2টা জেভিপি নিয়ে এসবি, দুইটাই হচ্ছে ওই 2টা জিনিস থেকে আসে, ওই পেজ থেকে আসে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে 10 থেকে 20% কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন অ্যানাটমি এন্ড ফিজিওলজি। দেখেন ডেভিডসন আপনাকে কখনো 100% গ্যারান্টি দিবে না পরীক্ষা হলে। পরীক্ষা হলে আপনাকে কখনো ডেভিডসন 100% দিবে না, আপনাকে দিবে 80%, বাকি 20% আপনাকে বেসিক থেকে যেতে হবে অ্যানাটমি ফিজিওলজি। যেমন আমার যে পেপার 2 তে সেখানে 2টা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, একটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি আর একটা আছে হচ্ছে আপনার এন্ডোক্রাইনোলজি হচ্ছে 15 মার্ক, আর হচ্ছে আমাদের আর একটা কি টপিক আছে কার্ডিওলজি 15 মার্ক। তাহলে এখান থেকে আপনাকে ক্লিনিক্যাল ডিজিজ ওরিয়েন্টেড পড়ার সাথে সাথে আপনাকে অ্যানাটমি এন্ড ফিজিওলজি জানতে হবে। অ্যানাটমি ফিজিওলজি এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 5টা থেকে 6টা থাকবে বেসিক, যে বেসিক গুলো আপনাকে পড়তে হবে। এর শুধুমাত্র ডেভিডসন আপনাকে কভার দিবে না, কিন্তু অ্যানাটমি এন্ড ফিজিওলজি ডেভিডসন আছে সেটা আপনাকে ভালো করে পড়তে হবে। সমস্যা হচ্ছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি ডেভিডসনে যে জিনিসটা আছে সেটা অনেক ছোট করে দেয়া আছে, অনেক 5, 6, 7 পেজ করে আপনি যে জিনিসটা উদ্ঘাটন করবেন সেটা ডেভিডসনে দেখবেন যে 12 থেকে 14 লাইনে দেয়া আছে। এর জন্য আপনাকে গ্রস একটা নলেজ রাখার জন্যই আমাদের যে কোচিনে যে বিভিন্ন শীট পাওয়া যায় ফিজিওলজির উপরে বেসিক চ্যাপ্টার, সেগুলো আপনাকে পড়তে হবে। ইনভেস্টিগেশন, তাহলে প্রথমে কি ডেভিডসন কি আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর অ্যানাটমি ফিজিওলজি, দেন ইনভেস্টিগেশন দেয়া আছে যে কি কি গ্রস একটা ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন যখন আসে, ইনভেস্টিগেশন থেকে কোশ্চেন 3 ধরনের আসতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন, একটা হচ্ছে কমন ইনভেস্টিগেশন, একটা হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন। 3টা ইনভেস্টিগেশন 3 রকম। এর জন্য আপনি যখন একটা ডিজিজ দেখবেন, আপনি এসবিএ দেখার সময় অবশ্যই 3টা জিনিস দেখবেন, যেটা কি ইনিশিয়াল ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে, না কমন ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে, নাকি কনফার্মেটরি ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে। যেমন স্ট্রোকের কথা ভাবেন, স্ট্রোকের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। সাবরেকনাল হিমোরেজের কথা চিন্তা করেন, সাবরেকনাল হিমোরেজের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টিগেশন চয়েস সিটি। যদি বলে যে না আপনি দেখতে পাচ্ছেন কনফার্মেটরি ইনভেস্টিগেশনস অফ দ্য সাবরেকনাল হিমোরেজ, সেখানে আপনাকে সিটিএ এমআরআই তে যেতে হবে। তাহলে ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপরে আসেন অ্যানাটমি ইনভেস্টিগেশন পরে
প্রেজেন্টিং প্রবলেমস অফ এ সিস্টেম। আমি কিন্তু ডেভিডসনের কথা বলতেছি, ডেভিডসন প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আসছে, কোশ্চেনগুলো এভাবে আসে, 10 to 20% থাকে। একটা মনে করেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন আপনি পড়বেন তখন দেখবেন প্রেজেন্টিং প্রবলেম থাকতে পারে চেস্ট পেইন, আবার থাকতে পারে মনে করেন যে কাফ, ব্রেথলেসনেস, এই একটা সিম্পটম দেখুন কমন কজ দেয়া আছে। এগুলো ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট, নট এসবিএ, এগুলো ট্রু ফলস এর জন্য সো মাচ ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ডিজিজ একটা ফিচার, আর হচ্ছে ডায়াগনোসিস। এটা খুব দেয় যে আপনি এসবিএ তে 25 এর ভিতরে অ্যারাউন্ড প্রায় 40 to 50% এর কোশ্চেন থাকবে, একটা ফিচার দেওয়া থাকবে। ফিচার দেওয়ার পরে আপনাকে বলবে যে হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস, হোয়াট ইজ মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হোয়াট ইজ আন্ডারলাইং ডায়াগনোসিস। অর্থাৎ আপনাকে জানতে হবে যে তাহলে আপনাকে কি চাওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আর সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়াগনোসিস, এর সাথে সাথে ইনভেস্টিগেশন। আপনাকে যে জিনিসটা দেওয়া হয়েছে আপনি জানবেন যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলা হয়েছে, কিন্তু আপনাকে বলবে যে না এটার ইনভেস্টিগেশন কি, কিংবা আপনি জানেন যে এটার ডায়াগনোসিস হচ্ছে মনে করেন এই থাইরোটক্সিকোসিস, আপনাকে বলবে না ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি। তাহলে আপনাকে ডায়াগনোসিস চাই না, সেখানে ইনভেস্টিগেশন দেওয়া আছে। আর একটা জিনিস ট্রিটমেন্ট ইউজুয়ালি কম আসে, ট্রিটমেন্ট খুবই কম আসে, কারণ ইউজুয়ালি ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে বড়জোর 10 to 20% থাকতে পারে। ট্রিটমেন্ট সময় ইউজুয়ালি স্যাররা প্রিফার করে না, কিন্তু ডায়াগনোসিস ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট। ডিজিজ পড়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি ইউজুয়ালি অ্যাজ এ ডক্টর হিসেবে যে ডিজিজগুলো একটা সিস্টেমে কমন পান সেগুলো কিন্তু স্যাররা কমনলি দেয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের প্রফেসর রেজন স্যার বলতো যে এই জিনিসটা সবসময় মাথায় রাখার জন্য যে রেয়ার প্রেজেন্টেশনস অফ এ কমন ডিজিজ এন্ড দ্য কমন প্রেজেন্টেশন ইজ এ রেয়ার ডিজিজ ইজ ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে স্যাররা তাই করে। আপনি যখন একজন ডক্টর হবেন তখন এমআই বেশি আসবে, হার্ট ফেলিওরের পেশেন্ট থাকতে পারে, হার্ট ফেলিওরের পেশেন্ট থাকলে পরে আপনি আলটিমেটলি স্যাররা বলবে না হার্ট ফেলিওরের ট্রিটমেন্টের অপশন কি, এটা বলবে না। স্যাররা এবার বলবে যে হার্ট ফেলিওর থেকে আসছে, তাহলে এটা তুমি কি ক্লিনিক্যাল সাইন পাইতে পারো, ক্লিনিক্যাল সাইন কি কি রাইট হার্ট ফেলিওর থাকতে পারে। কোশ্চেন এভাবে আসে। একটা এমআর পেশেন্ট আসছে, এর ইনভেস্টিগেশন কি হইতে পারে, একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আসছে, একটা মনে হচ্ছে এরকম, তার ক্লিনিক্যাল ফিচার কি হইতে পারে। অর্থাৎ আপনার হাতের কাছে যে যে অপশনগুলো থাকে পরীক্ষা হলে ওই ইন্টেনশনের কথা চিন্তা করে স্যার ওইসব কথা চিন্তা ভাবনা করেই আপনাকে সেই ধরনের কোশ্চেনে দিবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। কি কি আসবে দেখেন, প্রথমে আসেন কার্ডিওলজি। আমি প্রথমে বলছি যে কার্ডিওলজিতে আপনার প্রায় 15টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন মানে 30 মার্ক। 30 মার্কের ভিতরে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখেন অ্যানাটমি এন্ড ফিজিওলজি, আপনাকে অবশ্যই টাচ করে যেতে হবে। যদি অ্যানাটমি এন্ড ফিজিওলজি টাচ না করেন, এখানে যদি আপনার বেসিকে যদি একটু ঘাটতি থাকে, দেখবেন আপনি ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হতে পারছেন না। তাহলে কি কি ইম্পর্টেন্ট, করোনারি সার্কুলেশন আমি সব স্টার দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। করোনারি সার্কুলেশন খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা জানেন। রাইট করোনারি আর্টারি কোথায় সাপ্লাই দেয়, লেফট করোনারি আর্টারি কোথায় সাপ্লাই, হোল ডিস্ট্রিবিউশন ইজ ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই এটা জানেন যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। একটা জিনিস মনে রাখবেন যে হার্টের ক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে সেটা হচ্ছে বেটা 1, সিম্প্যাথেটিকের থাকে বেটা 1, প্যারাসিম্প্যাথেটিক থাকে হচ্ছে M2, আর ব্লাড ভেসেলের ক্ষেত্রে যে রিসেপ্টরটা থাকে সেটা হচ্ছে বেটা 2। আর আপনি যেহেতু একটু আগে বললাম যে M2 থাকে হচ্ছে হার্টে, M3 থাকে স্টমাকে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু স্যাররা কোশ্চেন দেয় যে হু ইজ রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য হার্ট ইন প্যারাসিম্প্যাথেটিক পাথওয়ে কিংবা সিম্প্যাথেটিক পাথওয়ে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য এসি নোড এন্ড কার্ডিয়াক সেল, অ্যাকশন পটেনশিয়াল থেকে কোশ্চেন আসে। একটা জিনিস মনে রাখবেন যে এসি নোডের অ্যাকশন পটেনশিয়াল আর কার্ডিয়াক সেলের অ্যাকশন পটেনশিয়াল কিন্তু এক না। আপনি অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য এসি নোডে দেখবেন ডিপোলারাইজেশন করে ক্যালসিয়াম আয়ন, ঠিক তেমনি কার্ডিয়াক সেলে কিন্তু করে ইউজুয়াল সোডিয়াম আয়ন। ঠিক তেমনি মোস্ট ইম্পর্টেন্ট পোরশনস অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক সেল ইজ প্লাটু। প্লাটুটা ইম্পর্টেন্ট, প্লাটুর আপনি হোল থিংস করতে হবে যে প্লাটু জিনিসটা কি। প্লাটুতে ইউজুয়ালি যে কোশ্চেনটা আসে সবাই জানেন, সেটা হচ্ছে প্লাটু, যে প্লাটুতে কোন আয়নটা ইনভলভ, ক্যালসিয়াম আয়ন, শেষ। হ্যাঁ, এরপরে আপনাকে একটা জিনিস আসে ইম্পর্টেন্ট, কার্ডিয়াক সাইকেল। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জেনেসিস অফ দ্য হার্ট সাউন্ড ইনক্লুডিং মারমার। আপনার জেনেসিস অফ দ্য হার্ট সাউন্ড, ফার্স্ট ইয়ার সাউন্ড, সেকেন্ড থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, প্রত্যেকটা জিনিস জানতে হবে, পড়তে হবে। ডেভিডসনের একটা চার্ট আছে মারমার। একটা জিনিস মনে রাখবেন, এসবিএ তে একটা ডেভিডসনে যদি এসবিএ থাকে, একটা ডিজিজে যদি আপনাকে সিমটম, সাইন কিংবা ক্লিনিক্যাল ক্লু যদি 8টা দেওয়া থাকে, আপনাকে পরীক্ষা হলে কখনোই 8টা ক্লু দিবে না। পরীক্ষা হলে সেখান থেকে আপনি বড়জোর 2টা থেকে 3টা অথবা 4টা ক্লু পাবেন এসবি এর জন্য। তাহলে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মারমার। স্যাররা ইউজুয়ালি যদি কোনো সিভিএস থেকে এসবিএ করে মারমার রিলেটেড, ভালভুলার হার্ট রিলেটেড, হার্ট ডিজিজ রিলেটেড, তাহলে স্যার একটা মারমার দেয় যে একটা পেশেন্টের রিজেকশন সিস্টোলিক মারমার পাওয়া গেল, একজন পেশেন্টের প্যানসিস্টোলিক মারমার পাওয়া গেল, একজন পেশেন্টের মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া গেল, তাহলে এটা পেশেন্টের কি হতে পারে।
তাহলে আপনাকে মারামার গুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, আদার টপিকস এর কার্ডিয়াক কন্ডাকশন, ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট ইম্পর্টেন্ট। হার্ট রেট ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন ডিজিজে হার্ট রেট কমে, কোন কোন ডিজিজে হার্ট রেট বাড়ে। মনে রাখবেন এফসিপিএস টোটাল ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ক্লাস পরীক্ষা, তাহলে যেহেতু এটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড তাহলে আপনাকে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড জিনিসগুলো ভালো করে পড়তে হবে। হার্ট রেট কোন কোন ড্রাগস বাড়ায়, কোন কোন ড্রাগস কমায়, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আমি বলছি জেভিপি। এবার এখান থেকে দুইটা কোশ্চেন আছে এসবিএ। একটা হচ্ছে হেপাটোজুগুলার রিফ্লেক্স। হেপাটোজুগুলার রিফ্লেক্স এর কথা বলা হয়েছে, এটা হচ্ছে একটা এসবি এর অ্যানসার ছিল যে আপনি কত সহজে একজন ডক্টর একজন স্টুডেন্টকে নিয়ে জেভিপি দেখতে গেছে। কোশ্চেনটা এমন ছিল, জেভিপি দেখতে যাওয়ার পরে তার কাছে মনে হলো যে এই পেশেন্টের জেভিপি দেখা যাচ্ছে না, তাহলে আপনি বেড সাইডে আপনি কি টেস্ট করবেন কিংবা কনফার্ম করবেন কিভাবে? বেড সাইডে আপনাকে হেপাটোজুগুলার রিফ্লেক্স করতে হবে, ইম্পর্টেন্ট একটা জিনিস। আর পরের যে কোশ্চেন গুলো আসছে আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ডিজিজ আমরা দেখি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট ডিজিজ কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে ইসকেমিক হার্ট ডিজিজ। প্রথমেই বলছি ইসকেমিক হার্ট ডিজিজ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ইউজুয়ালি যে কোশ্চেন গুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ইসিজি রিডিং। সবচেয়ে মজার কথা 2021 সাল 2020 সালে ইসিজি থেকে 2020 সালে একটা কোশ্চেন আসছে, 2021 সালে দুইটা কোশ্চেন আসছে। 2021 সালে ইউজুয়ালি যে জিনিসগুলো দেয় স্যাররা, যে টাইপের কোশ্চেন গুলো দেয় সেটা হচ্ছে ইসিজি রিডিং, পিকিউআরএসটি কোনটা দ্বারা কি বোঝায়, কোনটাতে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কোনটাতে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, কোনটাতে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, এগুলা আসতে পারে। আর এসবি এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে ইসিজি রিড। আপনি কি আসবে যে মনে করেন যে ইসিজি 2-3 এভিএফ লিড হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এসটি এলিভেশন, তাহলে কোন সারফেসটা এফেক্টেড? ইনফেরিয়র সারফেস। যে ইনফেরিয়র সারফেস এফেক্টেড হয় যদি এমন ভাবে দিতে পারে কোন আর্টারি ব্লকড, রাইট করোনারি আর্টারি। এগুলো যখন আপনি আলটিমেটলি বই পড়বেন আস্তে আস্তে পাবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে এসবি আছে। বিএনপি হচ্ছে একটা ক্লিনিক্যাল মার্কার হার্ট ফেলিওরের ক্ষেত্রে, এটা একটা প্রগনোস্টিক ভ্যালু। এই টাইপের ছোট একটা টপিক দেখবেন ডেভিডসন 5 থেকে 6 লাইন দেওয়া আছে, এটা আসে এখান থেকে। ইম্পর্টেন্ট বিএনপি বললেও প্রো বিএনপি ইজ মোর স্পেসিফিক দেন বিএনপি। আর একটা বলা হয়েছে যে একটা পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে পেরিফেরাল ইডিমা হলো, এখন হার্ট ফেলিওরের ক্ষেত্রে ডিজ নেওয়া হয়, পেরিফেরাল ইডিমা হয়, তাহলে আপনি বুঝবেন কিভাবে? বলা হয়েছে বিএনপি ইজ অনলি অন মার্কার দ্যাট ডিফারেন্সিয়েট এ হার্ট ফেলিওর দেন আদার ডিজিজেস। হার্ট ফেলিওরের মাধ্যমে যে পেরিফেরাল ইডিমা হচ্ছে সেই জিনিসটা বিএনপি দ্বারা বোঝা যাচ্ছে, কিন্তু রেনাল ফেলিওর আবার সিএলডি প্রোটিন মেল নিউট্রিশন যদি হয় সেখান থেকে যদি হার্ট ফেলিওর হয় তাহলে বিএনপি দিয়ে বোঝা যাবে না। বিএনপি অনলি ফর স্পেসিফিক ফর হার্ট ফেলিওর। কার্ডিয়াক মার্কার এটা আপনারা জানেন, ট্রোপোনিন, কার্ডিয়াক এনজাইমস এগুলো আসে, এগুলো থেকে এসবি আসতে পারে। আচ্ছা, হার্ট ফেলিওর ইম্পর্টেন্ট। রাইট হার্ট ফেলিওর কেমনে হয়, লেফট হার্ট ফেলিওর কেমনে হয়? মজার কথা হচ্ছে 2021 সালে লেফট হার্ট ফেলিওর থেকে দুইটা আসছে। দেখেন কি কোশ্চেন আসছে, একটা ইজি কোশ্চেন আসছে লেফট হার্ট ফেলিওরের ক্লিনিক্যাল পালস কি ধরনের পাওয়া যায়, পালস কি ধরনের পাওয়া যায়, পালসাস অল্টারনেস, ছোট্ট একটা জিনিস। ঠিক তেমনি আর একটা কোশ্চেন আসে যে আপনারা জানেন যে লেফট হার্ট ফেলিওর হলে সবচেয়ে মোর এফেক্টেড অর্গান ইজ লাংস, কারণ লেফট হার্টের সাথে লাংস এর সরাসরি সংযুক্ত। তাহলে সেই কানেক্টেড হলে যখন হার্ট ফেলিওর হয় লেফট হার্ট ফেলিওর তখন পালমোনারি ইডিমা হয়। এবার কোশ্চেন আসছে যে পালমোনারি ইডিমা হলে কোন কি সাইন পাওয়া যাচ্ছে? ওখানে একটা সিনারিও দেওয়া ছিল বেজাল ক্রিপিটেশন পাওয়া যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন না? ঠিক তেমনি রাইট হার্ট ফেলিওর হচ্ছে পেরিফেরাল ইডিমা, লেগ ইডিমা মোর প্রমিনেন্ট। আর এই রাইট হার্ট ফেলিওর যখন হয় তখন আমাদের একটা অর্গান খুব ইনভলভ হয়। লেফট হার্ট ফেলিওর হলে লাংস, রাইট হার্ট ফেলিওর হলে লিভার কনজেশন হয়, হেপাটোমেগালি হয়। তাহলে টেন্ডাল হেপাটোমেগালি ইজ এ ইম্পর্টেন্ট সাইন ফর রাইট হার্ট ফেলিওর। আচ্ছা, ড্রাগ ম্যানেজমেন্ট রাইট হার্ট ফেলিওর থেকে লেফট হার্ট ফেলিওর থেকে পড়তে হয়। তো হার্ট ফেলিওরটা ইম্পর্টেন্ট টপিক। এরিথমিয়া থেকে সব জিনিস আসে না, এরিথমিয়া থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে এবার কোশ্চেন আসে 2021 সালের জানুয়ারিতে। সুপিরিয়র ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া এখান থেকে একটা স্যার ট্রিকি কোশ্চেন দেয়। দেখেন এসবিটি, এই এসবিটি দিয়ে আমরা জানি কি আইভি অ্যাডেনোসিন দেয়, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু স্যাররা কোশ্চেন যদি করে যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট ফর এসবিটি, তাহলে কিন্তু আপনার অ্যাডেনোসিন হবে না, সেটা হচ্ছে ক্যারোটিড সাইনাস মেসেজ। তাহলে ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি হয় এরপরে দেখবেন যে এরপরে আমি যেগুলো দিচ্ছি হার্ট ব্লক, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, এটা ইম্পর্টেন্ট। এটা ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট, যে কোনটা কোন গ্রুপের ড্রাগ, কোনটা গ্রুপ 1, কোনটা গ্রুপ 2, কোনটা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে, কোনটা সোডিয়ামকে ব্লক করে, এইগুলো আসে। হ্যাঁ, হাইপারটেনশন থেকে মোর 1 বছর 2 বছর পর পরই কোশ্চেন আসে। মেইন কোশ্চেন আসে হচ্ছে ড্রাগস। আপনাকে একটা সিনারিও দিবে যে একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, এটা 2020 সালের কোশ্চেন আসছে হচ্ছে জুলাইতে মনে হয় না জানুয়ারিতে, যে একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তাহলে মোস্ট চয়েস অফ ড্রাগ কোনটি, এসি ইনহিবিটর। তাহলে এইভাবে কোশ্চেন দিতে পারে যে একটা পেশেন্টের হার্ট ফেলিওর আছে, তার আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আছে,
সাথে তার একটা স্ট্রোকের হিস্ট্রি আছে, তাহলে কোন ড্রাগ ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে আপনাকে থায়াজিড ডায়াবেটিক্স। এই জিনিসগুলো কিন্তু আমি বক্স থেকে বলতেছি। তাহলে এই যে ছোট ছোট জিনিস, আগে ছিল কি, আগে আপনাকে বক্সটা টোটাল মুখস্থ করতে হতো, কিন্তু একটা বক্সটা এখন কোরিলেশন করতে হয়, এছাড়া আর কিছু না। হ্যাঁ, ভালভুলার হার্ট ডিজিজ সেম, আমি যখন প্রথমে বলছি মারমার, আপনাকে মারমার ভালো করে পড়তে হবে। কিছু কিছু ডিজিজ আছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, তার 3টা মারমার পাওয়া যায়, 1টা 2টা 3টা মারমার। তাকে সিস্টোলিক মারমারও পাওয়া যায়, ডায়াস্টোলিক মারমারও পাওয়া যায়। আবার ক্যারিকোমস মারমার কোথায় পাওয়া যায়, গ্রাহাম স্টিল মারমার কোথায় পাওয়া যায়, অস্টিন ফ্লিন মারমার কোথায় পাওয়া যায়, এই যে অ্যাটিপিক্যাল জিনিসগুলো সেগুলো পড়তে হবে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস একটা জিনিস যার ইমেজটা ভালো করে পড়তে হবে, ইমেজ। আর সব প্রত্যেকটা টপিক পড়তে হয়। মনে রাখবেন যে একটা পেশেন্টের একটা এসবি আসলো, যে এসবি তে বলা হয়েছে একটা পেশেন্টের আপনি হার্ট সাউন্ড শুনলেন, প্রথমে এক ধরনের মারমার পাইলেন, তার কিছুক্ষণ পর আপনি আবার হার্ট চেক করলেন, এক্সামিনেশন করলেন, তখন দেখলেন যে তার মারমারটা নাই। তার মানে এই ডিজিজটা কি? তখন আপনি মনে করবেন এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কারণ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে ভেরিং মারমার পাওয়া যায়, ভিন্ন ভিন্ন রকম মারমার পাওয়া যায়। এই ধরনের যদি কোনো প্রেজেন্টেশন নিয়ে কোনো সিনারিও আসে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রত্যেকটা পোরশন ইম্পর্টেন্ট। কোন ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়, হেসিক বলতে কি বোঝা হয়, একটা পেশেন্টের যদি কোলোরেক্টাল কার্সিনোমা থাকে তাহলে তার কি ধরনের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এগুলো আসে। হ্যাঁ, পেরিকার্ডাইটিস, এইচওসিএম আর হচ্ছে টেম্পোনেট, এগুলো ফিচার আসে। আর এইচওসিএম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থেকে যদি কোনো কোশ্চেন আসে, মনে রাখবেন এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। যে কোনো জেনেটিক ডিসঅর্ডার দিয়ে যদি কোনো সিনারিও আসে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এটা কি তার বাবার ছিল কিনা, এটা ইম্পর্টেন্ট। সাথে সাথে হচ্ছে এইচওসিএম এর কমন একটা জিনিস হচ্ছে এইটা এসবি দিলে আপনাকে অ্যাথলেট দিবে, যে একটা অ্যাথলেট দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে মারা গেল, তাহলে এটা কি হতে পারে? এইচওসিএম হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন এফসিপিএস কোশ্চেনগুলো আমরা ছোট ছোট সলভ করে ফেলি। সেটা হচ্ছে, এটা আসছে হচ্ছে জানুয়ারি 2021 সালে। কি আসছে? an elderly patient comes to emergency department with palpitation, fatigue and breathlessness. His pulse is irregular. What will be the findings in JVP? দেখছেন, JVP থেকে কোশ্চেন চলে আসছে। তাহলে আপনি দেখেন এখান থেকে একটা টপিক জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার পালসটা কেমন ছিল। তার পালসটা ছিল হচ্ছে ইররেগুলার। এই একটা পোরশন আপনাকে বোঝা দিচ্ছে ইট ইজ এ কেস অফ আর্টেরিয়াল ফিব্রিলেশন। তাহলে তারা চায় না যে আর্টেরিয়াল ফিব্রিলেশন ডিজিজটা, তারা চাইছে কি? তাহলে JVP তে কি পাবেন? জেবিপ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেহেতু এটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় না, যেহেতু এখানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মাধ্যমে এএফটা আসে, এর জন্য এখানে অ্যাবসেন্ট এএফ হবে। তাহলে অ্যানসার হচ্ছে এ। তাহলে দেখেন সিনারিও গুলো কিভাবে থাকে, এটা কিন্তু কোশ্চেন এসিডিসি জানুয়ারি 2021 এর কোশ্চেন আসে। হ্যাঁ, রিসেন্ট আসে একটা, এ পেশেন্ট কাম, ছোট কোশ্চেন, এ পেশেন্ট কামস উইথ সিভিয়ার চেস্ট পেইন ও ডিসনিয়া। হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন? আমি আপনাকে বলছি যে এটা কি চাইছে, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যখন বলা হয়েছে, তখন দেখেন কি হইতে পারে। আপনাদের অনেকেই বলবেন ট্রপোনিন, অনেকে বলবেন যে এক্সএসএস ইসিজি। দেখেন এটা হচ্ছে 12 ব্লেড ইসিজি। কারণ একটা চেস্ট পেন, একটা মনে রাখবেন, আপনি কেন ট্রপোনিন দিবেন না? সিভিয়ার চেস্ট পেন সেটা আনস্টেবল এনজাইনাতে হইতে পারে, মায়োক্লিয়ার ইনফেকশনও হইতে পারে। তাহলে যেহেতু মায়োক্লিয়ার ইনফেকশন আর হচ্ছে আপনার এই আনস্টেবল এনজাইনাতে কোনো মায়োকার্ডিয়াল নেক্রোসিস হয় না, ট্রপোনিন বাড়ে না, সেখানে আমি করব না। আমি করব কি টিউবলেট ইসিজি, ইজিলি করা যায়, প্রত্যেকটা সেন্টারে করা যায়। দেখে গেলাম এসটি এলিভেশন, দেন আমি নেক্সট ট্রপোনিন। তাহলে সেটা হচ্ছে টিউবলেট ইসিজি এর ফার্স্ট টাইম। আর এক্সারসাইজ ইসিজি, এটা মনে রাখবেন, এক্সারসাইজ ইসিজি করে এনজাইনা পেক্টোরিসে। এনজাইনা পেক্টোরিসে আমরা করি, মাঝে মাঝে চেস্ট পেইন হয়, আপনার কাছে আসলো, আপনি কি করবেন? এনজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে এক্সারসাইজ ইসিজি। আর এখানে কিন্তু এসটি কি হয়? ডিপ্রেশন হয়। এক্সারসাইজ ইসিজি তে এসটি ডিপ্রেশন হয়, আর এমআইটি কি হয়? এসটি এলিভেশন। আচ্ছা, এখানে একটা জিনিস দিয়ে এইটা নিয়ে আমি কথা বলছি যে একজনের 2-3 AVF পাওয়া গেল, তার হচ্ছে ইসিজি দেখা গেল এসটি এলিভেশন, তাহলে এটা কি ইনফিরিয়র সারফেস? আমি প্রথমে এটা আলোচনা করছি কোন আর্টারির উপর? রাইট করোনা আর্টারি। এই কোশ্চেনটা আসে হচ্ছে জুলাই 2019 এ। তাহলে দেখেন কোশ্চেন খুব বেশি কঠিন না, কোশ্চেন কিন্তু সহজ, কিন্তু আপনাকে কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে। এন্ডোক্রাইনোলজি এন্ড ডায়াবেটিস মেলাইটিস, এটা ইম্পর্টেন্ট টপিক। এটা 15টা কোশ্চেন থাকে। তাহলে এইটা 15টা কোশ্চেন থেকে, যেগুলোতে 15টা কোশ্চেন থাকে অ্যানাটমি ফিজিওলজি পড়তে হবে। একটা টাইপ অফ হরমোন, এটা কি টাইপের হরমোন? এটা কি পেপটাইড হরমোন? এটা কি স্টেরয়েড হরমোন? এটা কি ক্যাটাকোলামাইন, অ্যামিনো হরমোন? সেগুলো আপনাকে জানতে হবে। মেকানিজম অ্যাকশনস অফ দ্য হরমোন, কোন হরমোন কিভাবে কাজ করে? এটা কি সাইক্লিক এমপি এর মাধ্যমে কাজ করে? এটা কি পেপটাইডেজের মাধ্যমে কাজ করতেছে? এটা কি আপনার হচ্ছে টাইরোসিন কাইনেজের মাধ্যমে কাজ করতেছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট, এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এতগুলোই মেইনলি আসে। হ্যাঁ, আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক অফ দ্য হরমোনস, স্টিমুলেট ইনহিবিটর অফ দ্য হরমোন, এগুলা মোটামুটি আসে এইভাবে। মনে করেন যে টিএসএইচ হরমোনটাকে নেগেটিভ ফিডব্যাক কে দেয়? T3,
তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক। আবার হচ্ছে এই মনে করেন ACTH, সেই হরমোনটাকে কে নেগেটিভ ফিডব্যাক দেয়? কর্টিসল। তাহলে এই যে ছোট ছোট জিনিস কে কে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, এই জিনিসগুলো আসে কিন্তু কম। অ্যাড্রিনাল থেকে মনে রাখবেন, থাইরয়েড থেকে আসবে ক্লিনিক্যাল ডিজিজ, আর অ্যাড্রিনাল থেকে আপনাকে বেশি আসবে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি, বিশেষ করে কর্টিসল আর অ্যালডোস্টেরন। তাই কর্টিসল আর অ্যালডোস্টেরনের অ্যানাটমি ফিজিওলজি আপনাকে খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আর থাইরয়েড থেকে আপনি থাইরয়েড হরমোন সিনথেসিস ফাংশন আসে, কিন্তু আপনি মনে রাখবেন T3 and T4 ডিফারেন্স, এটা আপনাকে জানতে হবে, ট্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর সবচেয়ে বক্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট বক্স আছে 18.5, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম হলে কি হবে, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম হলে কি হবে। এই যে ইন্টারপ্রিটেশন, এখান থেকে কোশ্চেন আসে। সিকিউ থাইরয়েডিজম, এটা হলে কি হবে, এই জিনিসগুলো কথা বলার কি আছে। ক্লিনিক্যাল ডিজিজ আপনারা একটু যেগুলো আছে, হ্যাঁ, মিউট করে নিয়ে না। আচ্ছা দেখেন, ক্লিনিক্যাল ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার, আমি প্রথমে বলছি থাইরয়েডের ফার্স্ট লাস্ট করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ্রেভস। আর একটা জিনিস, সেটা হচ্ছে কোন একটা পেশেন্ট সিনারিওতে যদি দেয় যে কোন একটা পেশেন্ট নেক পেইন নিয়ে আসছে, তার একটু ফিভার, আপনি এটা হাত দিয়ে দেখলেন তার থাইরোমেগালি আছে, তাহলে ইটস নাথিং বাট এ কেস অফ সাবএকুট থাইরয়েডাইটিস। এটা ইম্পর্টেন্ট একটা সিনারিও। আর একটা এখান থেকে সবচেয়ে মজার একটা জিনিস, সেটা হচ্ছে সাবএকুট থাইরয়েডাইটিসের যদি কোনো ট্রিটমেন্ট দেয়, ট্রিটমেন্ট কিন্তু কোনো হরমোন না, সেটা ট্রিটমেন্ট হচ্ছে NSAID, তার ইনফ্লামেশন হয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিছে। আর সাবএকুট থাইরয়েডাইটিসে দুইটা জিনিস হইতে পারে, হাইপারও হয়, হাইপো হয়। হ্যাঁ, আচ্ছা প্যারাথাইরয়েডের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র বক্সগুলো পড়তে হবে, বক্স। অ্যাড্রেনালের ক্ষেত্রে কুশিং সিনড্রোম ফার্স্ট টু লাস্ট পড়তে হবে, ফার্স্ট টু লাস্ট। এখানে একটা পিকচার আছে, আপনার ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছেন কুশিং সিনড্রোমের পিকচারটা। হ্যাঁ, এটা আপনাকে ভালো করে পড়তে হবে। রিপ্রোডাক্টিভ থেকে অনলি বক্সগুলো পড়বেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেখান থেকে ফ্রিকুয়েন্ট 2019 আসছে, 2021 আসছে। হ্যাঁ, তাহলে PCOS টা ইম্পর্টেন্ট, যদিও মনে হয় যে গাইনি, জিনিসটা গাইনি না, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে মেডিসিনও আসে। গাইনিকোমেশিয়া হার্সুটিজম, এখান থেকে শুধু ট্রু ফলস আসতে পারে, অথবা একটা জিনিস আসতে পারে SBA, যেটা 2019 সালে আসে, যে একটা পেশেন্ট অনেকদিন যাবত ধরে একটা ড্রাগ খাচ্ছে, ড্রাগ খাওয়ার পরে দেখা গেল তার গাইনিকোমেশিয়া। তো হোয়াট ইজ দ্য প্রবল কজ অফ দিস ড্রাগ? তাহলে আপনাকে এটা জাস্ট ওই কজ যদি পড়েন তাই হয়ে যায়। হ্যাঁ, এডিসন ডিজিজ, এটা খুব ভালো করে পড়তে হবে। মনে করে রাখবেন, কোনো একটা সিনারিতে যদি এমন হয় যে একটা পেশেন্ট হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আসছে, হাইপোটেনশন নিয়ে আসছে, সাথে সাথে ফ্যাটিগিবিলিটি নিয়ে আসছে, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হাইপার পিগমেন্টেশন, তাহলে এটা নাথিং বাট ফর এডিসন ডিজিজ। এই ধরনের সিনারিও আসতে পারে। আচ্ছা, কোন সিনড্রোম, অ্যাক্রোমেগালি, মেন, এগুলো শুধুমাত্র বক্সগুলো পড়বো। হ্যাঁ, আচ্ছা ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি সি পেপটাইড থেকে ইউজুয়ালি কোশ্চেন আসতে পারে। মনে রাখবেন, এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশনের একমাত্র ভালো মার্কার হচ্ছে সি পেপটাইড। টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস, এটা ভালো করে পড়তে হবে। মনে করবেন না আপনি যে ফার্স্ট ইয়ার যে ডিফারেন্স করছেন আর এই মেডিসিনের ডেভিশনের ডিফারেন্স এক থাকবে। আপনার কোশ্চেন আসবে যে মনে করেন যে ইনিশিয়াল প্রেজেন্টেশন কমপ্লিকেশন কোন ডায়াবেটিসে বেশি পাওয়া যায়, অথবা আপনার কোশ্চেন থাকবে সি পেপটাইড কোথায় বেশি পাওয়া যায়, অথবা আপনার কোশ্চেন থাকবে ইনসুলিনাইটিস কার ফিচার। মানে আপনি যখন পড়বেন, এটা টিপিক্যাল না, টিপিক্যাল জিনিসগুলো পড়তে হবে। আমি আপনাকে শুরুতেই বলছি যে যেগুলো কমন ডিজিজ, সেগুলো আনকমন প্রেজেন্টেশন আপনাকে করতে হবে। তাই এটা শুধু একটা চোখ বুলানো দিলেই হবে না, এখানে ট্রু ফলস আসে। আর এটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি SB অ্যানসার করতে পারবেন। কজেস অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস, একটা বক্স আছে, কোন কোন হরমোন ডায়াবেটিস করতেছে, কোন কোন ডিজিজ ডায়াবেটিস করতেছে, প্যানক্রিয়াটাইটিস ইজ এ কজ অফ ডায়াবেটিস, এগুলো আপনাকে পড়তে হবে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস মোস্ট ইম্পর্টেন্ট, যদি SB যদি একটা স্যাররা যদি ইচ্ছা করে তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে দিবে। সহজ জিনিস, একটা পেশেন্টের ওবেস, একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, আপনি কোন ড্রাগ পছন্দ করবেন, খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট মনে করেন যে হঠাৎ করে তার প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলো, তাহলে কোন ড্রাগসের জন্য হয়েছে। একটা পেশেন্টের ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোসিস ডেভেলপ করলো, কোন ড্রাগসের জন্য হয়েছে। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা জিনিসই আপনার রিভার্সনে দেওয়া আছে, যখন পড়াবো ডিটেইলস আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কমপ্লিকেশনস অফ দ্য ডায়াবেটিস, একটা বক্স যে আছে, ম্যাক্রোভাস্কুলার আর মাইক্রোভাস্কুলার সব পড়তে হয়। হ্যাঁ, অটোনমিক কমপ্লিকেশন, আচ্ছা এগুলো একটু দেখতে হয়। হাইপোগ্লাইসিমিয়া, এগুলা খুবই ইম্পর্টেন্ট। নিউরোগ্লাইকোজেনিক ফিচার কি কি, অটোনমিক ফিচার কি কি আছে, ট্রু ফলস আছে। হ্যাঁ, ডায়াবেটিক কিটোসিডোসিস আর হচ্ছে ASS, এগুলো মেইনলি আসে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো আসে। মনে রাখবেন, ডায়াবেটিক কিটোসিডোসিস ইট ইজ এ কন্ডিশন অফ অ্যাসিডোসিস, আর এটাতে কোনো অ্যাসিডোসিস থাকবে না, নো কিটোন বডি, কিন্তু এটার অসমোলারিটি বেড়ে যাবে। ডায়াবেটিক কিটোসিডোসিস অসমোলারিটি কমে যাবে। হ্যাঁ, আচ্ছা SB এর জন্য ইম্পর্টেন্ট কিছু কিছু ছোট ছোট টপিক আছে, LADA, লাডা, মোডি, ফ্ল্যাটবুশ সিনড্রোম। হ্যাঁ, এগুলো অ্যাটিপিক্যাল জিনিস, কিন্তু পরীক্ষায় এবার একটা চলে আসে মোডি। হ্যাঁ, এরপরে আমি একটা কোশ্চেন আছে, আমি আলোচনা করবো, মোডি চলে আসে।
মানে এই ছোট ছোট টপিকগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা দেখেন জানুয়ারি 2020 সালে আসে কোশ্চেনটা এমন ছিল, একটা পেশেন্ট হাইপোথাইরয়েডিজম নিয়ে আসছে, আপনি জানেন এটা হাইপোথাইরয়েডিজম, কিন্তু এটা বলতেছে যে এটা একটা গ্রেস ডিজিজ হতে পারে। তাহলে এসবি এর মজাটা এখানে, আপনি প্রত্যেকটা জিনিসে হাইপারথাইরয়েডিজমের ফিচার দিচ্ছেন, কিন্তু আপনাকে বলতে হবে যে গ্রেস ডিজিজের জন্য স্পেসিফিক কোনটা। ইম্পর্টেন্ট জিনিস, এক্সোথেলমাস ইজ অনলি স্পেসিফিক ফর গ্রেস ডিজিজ। এটা কিন্তু 2020 সালে জানুয়ারিতে আসছে। তাহলে আপনি জানেন ওয়েট লস, লিড রিট্রাকশন প্রত্যেকটা হাইপারথাইরয়েডিজমে থাকে, কিন্তু এই যে এক্সোথেলমাস এটা অনলি ফর গ্রেস ডিজিজ, এটা অন্য কোনো হাইপারথাইরয়েডিজমে থাকবে না। ঠিক তেমনি প্রিটিবিয়াল মিক্সিডিমা অনলি ফর গ্রেস ডিজিজ, তেমনি আপনার হচ্ছে থাইরয়েড অ্যাক্রোপ্যাকি is only for Graves' disease. Important জিনিস দেখেন, patient presents with the headache and sweating on MRI pituitary macroedema, তাহলে এটা ইনভেস্টিগেশন কি করবে? তাহলে আমি বলছিলাম এরা কিন্তু কি চায় না, এরা আপনার কাছে কখনোই ডিজিজ কি ডিজিজ এটা চায় না, আপনাকে ডিজিজটা জেনে তারপর সেটা ইনভেস্টিগেশন জানতে হবে। এটাও কোশ্চেন আসলে মনে হয় 2019 সালে, খুব সহজ কোশ্চেন, আপনি যখন পড়বেন জানবেন। হেডেক এন্ড সোয়েটিং এটা ডেভিডসন খুব ভালো মতো লেখা আছে, ইনিশিয়াল ফিচার অফ অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে যখন থাকে একটা পেশেন্টের, আপনি কি করবেন, গ্রোথ হরমোন এসে, গ্রোথ হরমোন একটা পালসেটাইল হরমোন, এটা ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কখন সিক্রেশন হয় আপনি বুঝতে পারবেন না। সকালে গ্রোথ হরমোন এসে করছেন, বিকেলে আরেকটা, তাহলে হবে না। আপনাকে এই জিনিসটা আসতে হবে 5 নাম্বার, গ্রোথ হরমোন এসে এট দ্য টাইম অফ ওজিডিটি। দেখেন অ্যানসার কিন্তু প্রত্যেকটা হবে, কিন্তু মোস্ট স্পেসিফিক হচ্ছে কি গ্রোথ হরমোন এসে। এখানে কেন প্রোলাক্টিন দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে যে গ্রোথ হরমোন যখন অ্যাক্রোমেগালি হয় তখন সে একা রিলিজ হয় না, তার সাথে আরেকটা ভাইও রিলিজ হয়, সেটা হচ্ছে প্রোলাক্টিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন যে এখান থেকে একটা কোশ্চেন দিছে, এমআরএনএ ট্রান্সক্রিপশন করে কোন হরমোন কাজ করে। তাহলে এটা একটা কি, এই জিনিসটা একটা ফিজিওলজির জিনিস, এসবি চলে আসছে। এটা কোন সালে আসছে, এটা আসছে 2021 জানুয়ারিতে। দেখেন এইটা একটা 2021 জানুয়ারিতে একটা ট্রিকি কোশ্চেন দিছিল, যে একটা বাবা বলতেছে যে তার বাবা হচ্ছে মোটামুটি 30 বছর ধরেই তার ডায়াবেটিস, বাবা, তার ছেলে বলছে অবেস, কিন্তু তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ করে দেখা গেল 8.5, তার পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ করে দেখা গেল 12। তাহলে এতটুকু বলে আমি বুঝে গেছি যে এটা একটা ডায়াবেটিসের কেস, সাথে সাথে সে একটা ওবেজ। আচ্ছা নো আদার সিম্পটম। দেখেন এটা যদি আপনি বলেন যে টাইপ 1 ডায়াবেটিস নট এ জেনেটিক ডিসঅর্ডার, এটা জেনেটিক ডিসঅর্ডার না, এটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে মোডি, আমি একটু আগে যেটা বলছি মোডির ভিতরে যখন যাবেন তখন জানবেন মোডি। তাহলে মোডি একটা অটোসোমাল ডমিনেন্ট, তাহলে বাবা থেকে সন্তানে আসছে, তার মানে এইটস এ কেস অফ মোডি, ঠিক আছে। কিন্তু আর টাইপ 1 যে আপনি বলবেন, স্যাররা আরেকটা ক্লু দিয়ে রাখছে, আপনি জানেন যে টাইপ 1 এর ইউজুয়ালি তার বিএমআই কম থাকে, কিন্তু এর ক্ষেত্রে বিএমআই অনেক বেশি, ওবেস থাকে টাইপ 2। তাহলে এইগুলো ক্লু দিয়ে বোঝাচ্ছি ইটস নট এ কেস অফ টাইপ 1, এটা টাইপ 2 না, লাদা ইজ নাথিং বাট এ টাইপ 1। তাহলে এটা কি মোডি? হ্যাঁ এগুলো কোশ্চেন আসছে। আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, দেখেন একটা পেশেন্টের হার্সুটিজম আছে, স্ট্রায়া আছে, অলিগোমেনোরিয়া আছে, ওবেজ আছে, কতগুলো ফিচার, তার সাথে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। এটা 2021 জানুয়ারিতে আসছে। যখন অনেকে আছে আমাদের ভিতরে, অনেকে আছে হার্সুটিজম, স্ট্রায়া, অলিগোমেনোরিয়া থেকে পিসিএস দিয়ে দিছে, পিসিএস এ কিন্তু কোশ্চেনটা ছিল আমাদের এবার, কিন্তু এবার এটা হবে না। একটা পেশেন্টের যখন এতগুলো মেটাবলিক অ্যাবনরমালিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্সুটিজম, স্ট্রায়া, অলিগোমেনোরিয়া, তখন আপনাকে বুঝতে হবে ইটস এ কেস অফ মেটাবলিক সিনড্রোম। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন কোশ্চেনগুলো সহজ, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কোশ্চেনটা ভালো করে করতে হবে। আচ্ছা ক্লিনিক্যাল নিউট্রিশনের ভিতরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিটামিন এন্ড মিনারেল ডেফিসিয়েন্সি। এর ভিতরে সাইট অফ অ্যাবজর্পশন, আচ্ছা সাইট অফ অ্যাবজর্পশন যেটা আছে, সাইট অফ অ্যাবজর্পশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট রিফিডিং সিনড্রোম, নতুন একটা টপিক, যখন পড়বেন তখন জানতে পারবেন। হ্যাঁ আচ্ছা এরপর দেখেন বায়োকেমিক্যাল এক্সেস কি, এই যে একটা বক্স আছে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে বুঝতে পারবেন যে একটা নিউট্রিশন বেশি আছে, নিউট্রিশন কম আছে, সেই বক্স থেকে কোশ্চেনগুলো আপনি ধরতে পারবেন। দেখেন ক্যাজেলস নেকলেস ইজ ফিচার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, এটা কি, এটা একটা ডেভিডসনের একটা ছবি থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, ছবি। তাহলে ডেভিডসনের ছবিগুলো ইম্পর্টেন্ট, ইমেজগুলো ইম্পর্টেন্ট। দেখবেন যে নিউট্রিশনে যে দেখবেন ক্যাজেল নেকলেস ইজ এ ডেফিসিয়েন্সি অফ নায়াসিন, পেলেগ্রার একটা ফিচার, তাহলে আপনাকে ছবিগুলো ভালো করে করতে হবে। হুইচ ইজ স্পেসিফিক টেস্ট ফর ফোলেট ডেফিসিয়েন্সি, রেড সেল ফোলেট। মজার কথা হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু আসছে হচ্ছে আপনার হেমাটোলজিতে, এই পোরশনটা ফলিক অ্যাসিড হেমাটোলজিতে আছে, কিন্তু কোশ্চেন আসছে কোথায়, ক্লিনিক্যাল নিউট্রিশনে। তাহলে আপনাকে যে রিলেটেড টপিকগুলো সেটা কিন্তু আপনি আলটিমেটলি ওখান থেকে কোশ্চেন আসতে পারে। মেনিনজাইটিস এটা হচ্ছে কিসের, এটা পেপার 1, ভাই তোকে বলছে পেপার 1 এর একটা কোশ্চেন আসতে পারে, আবার পেপার 3 ইনফেকশিয়াস সেখানে আসতে পারে।
তাহলে এই কমন টপিকগুলো আপনাকে কয়েকটা পেপারে আসতে পারে। টক্সিকোলজি মনে রাখবেন, আমাদের দেশে যে টক্সিন গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্যাররা দেয়, খুব ইম্পর্টেন্ট। যেমন ওপিসি খুব ইম্পর্টেন্ট, ধাতুরা, এই ধাতুরা কিন্তু আমাদের এতে দেয়া নেই, আমাদের ডেভিডসনে নাই, ডেভিডসন তো কিছু দিবে না। স্নেক বাইট, স্নেক ইনভেনশন আমাদের কমনলি হয়, সিরিডি পয়জনিং, এই জিনিসগুলো মেইনলি আসে। এখন আপনি যখন একটা হেলথ সেন্টারে থাকবেন, ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্লাস অ্যান্টিডট কি এতটুকু মাথায় রাখতে হবে। স্যার এখান থেকে কোশ্চেন দেবে, ট্রু ফলস প্লাস এইচবিএ। একটা জিনিস মনে রাখবেন যে এই যে আপনার কোনটার কোন পয়জনিং, এটা সিম্পেথেটিক না প্যারাসিম্পেথেটিক, এখান থেকে কোশ্চেন আসে। একটা ড্রাগস খাইছে, তার আই কি হয়েছে, মায়োসিস না মাইড্রিওসিস, আপনি এতটুকু খেয়াল রাখবেন। যদি ড্রাগটা দেখেন মাইড্রিওসিস করছে, তাহলে ইটস এ সিম্পেথেটিক ফিচার, তাহলে এটা সিম্পেথেটিক ড্রাগ। যে ড্রাগগুলো স্টিমুলেন্ট, অ্যামফেটামিন, কোকেইন, এক্সটাসি, সেসব ড্রাগ দ্বারা হচ্ছে। প্যারাসিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক কারা, কোয়েডিন, অপয়েড, হ্যাঁ, এগুলা হলে কি হবে, মায়োসিস হয়ে যাবে। তাহলে আপনি একটা ফিচার দেখে প্রত্যেকটা ড্রাগস এর প্রেজেন্টেশন বুঝতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে ইন্ডিকেশনস অফ দ্য অ্যান্টিভেনম, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এবার কোশ্চেন আসে একটা মোস্ট কমন, ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্টেশন কি হয়, প্রসিস, ছোট্ট একটা জিনিস। তাহলে এই জিনিসটা আপনাকে আসছে হচ্ছে কি, একটা লাইন আছে স্নেক ভেনম থেকে, 2টা থেকে 3টা পেজ। এখান থেকে এবার কোশ্চেন আসছে, মানে ডেভিডসনের কোনো টপিক আপনাকে ছাড়া যাবে না, অন্তত গ্রস একটা আইডিয়া রাখতে হবে। ড্রাগ কজিং মাইড্রোসিস এবার আসছে, একটু আগে বলছি। তাহলে এর ভিতরে কে সিম্পেথেটিক, কে কাজ করে, সিম্পেথেটিক যে কাজ করে, সে সিম্পেথেটিক কাজ করলে সে কি হবে, সে অনেক বেশি স্টিমুলেন্ট দিবে, অ্যামফেটামিন। হ্যাঁ, এভাবে আমরা পড়বো। সাইকিয়াট্রি অনলি বক্স পড়বো, ইম্পর্টেন্ট বক্স। আর এই ডিজিজ গুলো দেওয়া আছে, এনজাইটি ডিসঅর্ডার, ডিমেনশিয়া। এর ভিতরে একটা জিনিস আমরা ভুল করবো না, অ্যালকোহল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার 2021 সালে আমি কোশ্চেনটা কালেক্ট করতে পারিনি, ব্রার্নিক্স এনকেফালোপ্যাথি, অ্যালকোহলিক হ্যালুসিনেশন থেকে কোশ্চেন আসছে। তাহলে একটা টপিক থেকে 2টা কোশ্চেন আছে, কি পড়লে ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইটি ডিসঅর্ডার। এনজাইটি ডিসঅর্ডারের সময় আমরা কোনটা প্যানিক ডিসঅর্ডার, কোনটা ফোবিক ডিসঅর্ডার, কোনটা জেনারেলিস্ট এনজাইটি ডিসঅর্ডার, সেগুলো পড়বো। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পিউরপুলার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, কোনটা পোস্টপার্টাম ব্লু, কোনটা পোস্টপার্টাম সাইকোসিস, কোনটা পোস্টপার্টাম ডিপ্রেশন, সেগুলো পড়বো। সবচেয়ে খারাপ হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস, সবচেয়ে ভালো হচ্ছে ইউজুয়ালি সবারই হয় পোস্টপার্টাম ব্লু। আর ডিপ্রেশন থাকলে তার একটা হিস্ট্রি থাকবে, সে তার আগেও ডিপ্রেশনে ছিল। ডার্মাটোলজি আমরা ব্লকস পড়বো, আর কি পড়বো, ইমেজ পড়বো, ইমেজগুলো ভালো করে পড়বো। মনে রাখবেন, ডার্মাটোলজি থেকে 4টা কোশ্চেন থাকলে 1টা থেকে 2টা কোশ্চেন অবশ্যই অ্যানাটমি এন্ড ফিজিওলজি থেকে আসবে। তাহলে এই জিনিসটা আপনাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই অ্যানাটমি থেকে ফিজিওলজি থেকে আসবেই কোশ্চেন, কোনো মিস নেই, এখান থেকে ভালো করে পড়তে হবে। স্কিন টিউমার যেগুলো দিছি, আর একটা জিনিস স্ক্যাবিস সোরিয়াসিস এর বক্স পড়বো। হ্যাঁ, এগুলো বক্স গুলো পড়বো। বুলাসের যেগুলো যেভাবে বলছি, বুলাস ডিসঅর্ডারের বক্স পড়বো, ঠিক আছে। গ্রানুলোমাটাস স্কিন ডিজিজ, শুধুমাত্র নামগুলো পড়বো। হাইপন হাইপার পিগমেন্টেশনের কজ গুলো পড়বো, ট্রু ফলস এর ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন কতগুলো দিছি, ইরাইথোপরমা মাল্টিফর্মি আর ইরাইথ্রোমা নোডুসাম, এটার কজ আছে, ট্রু ফলস আসে। এছাড়া এসবিএ তে আপনার ডিজিজ থেকে আসবে। আচ্ছা, এই যে এগুলো কোশ্চেন আসছে, পুরো ফিজিওলজি থেকে আসছে এটা, কিন্তু এটা কি দিচ্ছে, এটা ডেভিডসনের শুরুতে 2 পেজে দেওয়া আছে। আবার এখানে কি দিয়েছে দেখেন, সেম জিনিস, হাইপার পিগমেন্টেড লেশন, লেপ্রোসির একটা জিনিস দেওয়া আছে, টিউবারকুলার লেপ্রোসি। তাহলে এই পোরশনটা আসছে কোথায়, ডার্মাটোলজিতে, কিন্তু এই পোরশনটা আসছে কোথায়, ইনফেকশিয়াস। ইনফেকশিয়াস থাকলেও এটা যেহেতু ডার্মাটোলজির পার্ট, স্যাররা ওখান থেকে তুলে নিয়ে এখানে কোশ্চেন করছে, জানুয়ারি 2020। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। মেডিকেল স্ট্যাটিস্টিক্স টোটাল নিউ একটা টপিক, এটা টপিক হলে আপনি যখন ক্লাস না করলে এটা বুঝবেন না। কিন্তু একটা জিনিস আমি আপনাকে যেটা বলে যাই, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। এটা যদি এর আগে ইম্পর্টেন্ট ছিল না, এখন ইম্পর্টেন্ট হয়েছে। শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এখন যেহেতু করোনা ভ্যাকসিনের জন্য বারবার ট্রায়াল ফেল হয়েছে, ট্রায়াল দিচ্ছি, এর জন্য ক্লিনিক্যাল ট্রায়াল থেকে 2021-এও কোশ্চেন আসছে, ইনশাআল্লাহ আপনাদেরও কোশ্চেন আসবে। আচ্ছা, ইনশাআল্লাহ এই ছোটখাটো আমি গ্রস একটা আইডিয়া দিলাম। আর হচ্ছে আপনি একটা সবসময় মনে রাখবেন, এটা কোরআনে 2টা আয়াত আছে যে ইন্নামাল উসরি ইউসরা ফাইন্নামাল উসরি ইউসরা, মানে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এটা 2বার বলা হয়েছে, একবার না 2বার, যে কষ্টের সাথে স্বস্তি আছে। পরে বলতেছে আবার নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, আসলে স্বস্তি আছে। অনেক কষ্ট হবে 3 মাসের ভিতর। আপনি, আমি জানি অনেক প্রিপারেশনে থাকবে, বিসিএস নিয়ে অনেকেই থাকবে, হয়েছে কি হয়েছে না, ভাই টেনশন করবেন না। আল্লাহ তাআলা যেহেতু আদায় করছে, কষ্টের স্বস্তি আপনি চেষ্টা চালিয়ে যান, আর আল্লাহ তাকেই সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সফল করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাশেদুল আজম খান সজীবকে তার অনুভূত উপস্থাপনার জন্য এবং তার ডিটেইল আলোচনার জন্য। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা এখন আমাদের
আসলে ভাইয়ারা চাচ্ছেন যে আপনাদের মূল ইম্পর্টেন্ট তথ্যগুলা ওনারা একদম মন থেকে সব বলে দিচ্ছেন আর কি, যাতে করে আপনারা সবকিছু একটা গাইডলাইন পেয়ে যান। এই জন্য একটু সময় বেশি লাগতেছে, আপনাদের একটু রিকোয়েস্ট করবো আমরা জাস্ট আরেকটা পেপার নিয়ে আলোচনা করে আমাদের শেষ করে দিব। রেজন ভাই, আমাদের ডক্টর আসিফ কি আছেন আমাদের সাথে? জি স্যার, উনি আছেন। আমরা এই মুহূর্তে অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ আসিফ হোসেনকে, বিসিএস এমআরসিপি কমপ্লিটেড, এক্সপিএস ফাইনাল পার্ট এন্ড এমএসসিপি ইউএসএ, ভাই একটা অনুরোধ করবো আপনি পেপার 3 নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটু গাইডলাইন দেওয়ার জন্য। ফাইম, আমাকে কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ ভাই, ডক্টর ফাইম আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে একটু ওই ডক্টর ইউশা এই আইডিটাকে একটু হচ্ছে আপনার ওই হোস্ট মানে শেয়ার স্ক্রিনের ইয়েতে একটু এনাবল করে দিন। হ্যাঁ রেজন ভাই, ডক্টর আসিফকে ইয়া করে দেন, ডক্টর ইউশাকে ইয়া করে দেন, কো-হোস্ট করে দেন। জি ভাই, করা হয়েছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে। সকলকে আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আসিফ হোসেন। আমি আজকে আপনাদের সাথে পেপার 3 এর মোটামুটি জাস্ট একটু মানে কিছু টিপস আর ইয়ে নিয়ে, মানে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কোন কোন টপিক গুলোকে এমফাসাইজ দেওয়া উচিত এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমার আগে যে প্রিভিয়াস যে স্পিকার ছিল তারা খুবই চমৎকার ভাবে পেপার 1 আর পেপার 2 কিভাবে পড়তে হবে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনারা মানে ব্যাপারগুলো নিয়ে একটু উপকৃত হবেন। যারা ওগুলো মিস করেছেন বা আনফরচুনেটলি লেটে জয়েন করছেন, আমি আপনাদের কমেন্ট গুলো দেখছিলাম, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই ক্লাসটা সিনাপস মেডিকেল একাডেমি যেটা মেন গ্রুপ আছে ওই গ্রুপে এটা লাইভ আছে এবং এটা পরবর্তীকালে রেকর্ডেড ভার্সনটা থেকে যাবে। আপনারা পরবর্তীকালে মিস করলেও উইদাউট এনি হেজিটেশন সেটা পরবর্তীকালে দেখতে পারেন। তো কথা না বাড়ায় আসলে আমি আর লেন্দি করতে চাচ্ছি না, আমি কিছু কিছু টপিক গুলো নিয়ে আলোচনা করব পেপার 3 এর ক্লাস রিলেটেড। তাহলে পেপার 3 এর ক্লাসের জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে। আমি এটা এই স্লাইডটা অ্যাকচুয়ালি পরীক্ষা ওরিয়েন্টেড হিসেবে প্রেজেন্ট করা ছিল, তো তারপরেও যেহেতু পেপার 3 এটা আমি আপনাদের পরীক্ষার ভাইবটাই সবার আগে পাওয়া উচিত, এই জন্য আমি ওইভাবে একটু আলোচনাটা করতে চাচ্ছি। পেপার 3 হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে পেপার 1 আর পেপার 2 এর মধ্যে, পেপার 3 এর মধ্যে একটা ভাইটালিটি যে জিনিসটা সেটা হচ্ছে এটা লাস্ট ডে, বুঝতে পারছেন? যেটা আমাদের পুরোপুরি আগের যে পরীক্ষার দিনগুলো থাকে পেপার 1 দিয়ে আর একটা সেকেন্ড দিন দিয়ে তৃতীয় দিন পরীক্ষা দেওয়াটা যে কোনো এক্সামিনারের জন্য খুবই মনে হয়, এক্সামিনের জন্য খুবই একটা টায়ারিং এবং এক্সস্টন মনে হয়। তো পেপার 3 এর দেওয়ার আগের দিনটা আপনাদের এটা মনে রাখতে হবে, যেটা আমরা শুধুমাত্র এটা কিন্তু আপনার নলেজের পরীক্ষা না, এটা আপনার একটা স্কিল, এর পাশাপাশি আপনার একটা পেশেন্সেরও পরীক্ষা। তো আপনার যে মোটিভেশন আর এক্সস্টনের মধ্যে কিন্তু একটা কমপ্লিট ব্যাটেল, এবং এই ব্যাটেলটাকে কিন্তু আপনার একটা মানসিক একটা দ্বন্দ্ব থাকে, এটাকে কিন্তু আপনার জয় করে আসাটাই কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা বিষয়ে কাজ করে যে 2 দিনের পরীক্ষা দেওয়ার পরে যে একটা এক্সস্টন চলে আসে, একটা আনসার্টেনটি চলে আসে যে আমি কেমন দিয়েছি না দিয়েছি এই জিনিসগুলো, বা অনেকে 2 দিন পরীক্ষাটা খুব ভালো দিয়েছি, পারফেক্ট ফিনিশ আমি করতে পারবো কিনা এই ব্যাপারটা নিয়ে কাজ করে। তো এইগুলো জিনিসকে কিন্তু পেপার 3 এর আগে এবং তারপরে মেজর যে ব্যাপারটা, যে পেপার 3 রেজাল্ট দেওয়ার পরে আমরা কিন্তু এই লাস্ট সেশনটা বাদ দিয়ে ইউজুয়ালি কিন্তু সাথে সাথে রেজাল্টটা কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেয়। পেপার 3 যদি আমরা দুপুর 1টার মধ্যে পরীক্ষাটা সাপোজ আমরা শেষ করে ফেলতেছি, ওদিন বিকালে কিন্তু রেজাল্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে। এবার একটা ব্যতিক্রমের কারণে কোভিড সিচুয়েশন একটু লেট হয়েছে, আদারওয়াইজ কিন্তু আমরা সাথে সাথে রেজাল্টটা কিন্তু পেয়ে যাই ওই দিনের মধ্যেই। তাহলে আমরা একটু সিলেবাসে ভাগ করি। যে কোনো ক্ষেত্রে প্রতিটা টপিকের মধ্যে আপনারা আজকে একটা জিনিস দেখেছেন, যারা যারা একদম নিউ ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই একটা জিনিস খেয়াল করে দেখেছেন, প্রতিটা টপিকে কিছু কিছু মেজর টপিক আছে, কিছু কিছু অ্যাক্সেসরি টপিক আছে। যেমন পেপার 2 এর ক্ষেত্রে আগে যেটা আপনারা দেখলেন যে যারা যারা একদম নিউ, এন্ড্রোক্রাইনোলজি আর হচ্ছে আপনার কার্ডিওলজি অলমোস্ট কিন্তু 60% টপিক কিন্তু কভার করে, মাত্র দুটো সিস্টেম 60% কোশ্চেন কিন্তু কভার করে। তো এই জন্য আপনাকে দিতে হবে, মানে বুঝতে হবে যে কোন কোন টপিক গুলোতে আমি কতটুকু এমফাসাইজ দিব, এই জিনিসটা আপনার শিখার জন্য সারা জীবন পড়ে আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আমার এখন যেটা করতে হবে যে আমাকে শিখতে তো হবেই, তার সাথে একটু ক্যালকুলেটিভ ওয়েতে শিখতে হবে যাতে আমার ওইটা কাজ করে। তো পেপার 3 এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার, যে মেজরিটি কোশ্চেন গুলো থাকে হচ্ছে ইনফেকশন থেকে, অলমোস্ট 15টা। তো অলমোস্ট 15টার প্রশ্ন আমার আসতে আসতে ইনফেকশন ডিজিজ, সাথে এইচআইভি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিছুটা প্রিন্সিপাল অফ ইনফেকশন ডিজিজ। তো
এটা কিন্তু আমার অলমোস্ট 1/3-এরও কাছাকাছি অংশ কভার করতেছে। এটা গেল একটা। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, তিনটা মেজর সিস্টেম এখানে আসতেছে। একটা মেজর সিস্টেম হচ্ছে রেসপিরেটরি, 2 নাম্বার হচ্ছে কিডনি, 3 নাম্বার হচ্ছে রিমাটোলজি, আর 4 নাম্বারে কিছু অ্যাক্সেসরি টপিকের মধ্যে যদি আমরা আসি, একটা ইমিউনোলজি আর পেন প্যালিয়েটিভ কেয়ার। তাহলে একটা মজার ব্যাপার বলি যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিক মেডিসিনের যে যে টপিকগুলো আছে এগুলো সবগুলো নেফ্রোলজি এবং ইউরোলজি রিলেটেড। কাজে আপনার যদি নেফ্রোলজি ইউরোলজি টপিকগুলো বেটার বলেন তাহলে অ্যাক্সেসরি টপিক কিন্তু একটা বিশাল অংশ কভার করেছে। কারণ নেফ্রোলজিতে আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স সম্পর্কে শিখি, আমরা বিভিন্ন ডিসঅর্ডার যেমন হচ্ছে বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, এগুলো অনেকগুলো ডিসঅর্ডার সম্পর্কে আমাদের কিন্তু একটা কনফার্ম একটা আইডিয়া হয়, যেগুলো কিন্তু পরবর্তীকালে ওভারল্যাপ হয় ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আর মেটাবলিক মেডিসিন। তো আমাকে কিন্তু একটা এমফাসাইজ গুরুত্বটা পেপার 3 এর জন্য রেডি করতে হবে যে আমাকে ইনফেকশাস ডিজিজ সম্পর্কে একটা ক্লিন কাট আইডিয়া থাকতে হবে, এবং কোশ্চেনগুলো যে অত ডিপ লেভেল হয় এমন কিছু না, সুপারফিশিয়াল লেভেল থেকে প্রশ্নগুলো হয়, কমন ডিসঅর্ডার থেকে প্রশ্নগুলো হয়, ওগুলো আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। এখন প্রথমে আমি একটু সিলেবাসের মধ্যে একটু বেটার আমি একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে ইনফেকশাস ডিজিজের মধ্যে প্রথমে একটা দেখবেন ডেভিসন একটা চ্যাপ্টার আছে, প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে আমাদের নেগলেক্টেড চ্যাপ্টার হিসেবে আমরা কল্পনা করি। আমরা এই চ্যাপ্টারটা ঠিক মতো পড়তে চাই না, বাট এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন সিঙ্গেল বেস্ট আকারে চলে আসে, যেগুলো কিন্তু আমরা ইনফেকশাস ডিজিজের মধ্যে পড়ি না। তো এই চ্যাপ্টারটাকে আমাকে একটু এমফাসাইজ অলওয়েজ দিতে হবে। এই চ্যাপ্টারের শুরুতে কিছু বেসিক্স অফ ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া আছে। বেসিক্স অফ ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া বলতে আমরা হচ্ছে মাইক্রোবায়োলজিতে আমরা যা পড়েছিলাম, মাইক্রোবায়োলজিতে নতুন করে আমাদের এখানে ডেভিডসনে পড়ানো হয় না। তো এই যে টপিকগুলো, দ্যাট মিনস হচ্ছে কোন ভাইরাস গুলোতে কয়টা স্ট্র্যান্ড থাকে, কোনটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, কোনটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, কোনটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, কোনটা ডাবল স্ট্র্যান্ড আরএনএ, তো এগুলা একটু আমাকে জানতে হবে। ইন জেনারেলি আমাদের যে ডিএনএ ভাইরাস গুলো ডাবল স্ট্র্যান্ডেড, এক্সেপ্ট কিছু কিছু ব্যতিক্রম থাকে, যেমন কিছু কিছু ভাইরাস থাকে যেগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, যেমন আরএনএ ভাইরাস গুলো সবসময় এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড। রিও ভাইরাস এমন কিছু ব্যতিক্রম ভাইরাস থাকে যেগুলো ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস। তো এগুলা কিছু কিছু ব্যতিক্রম গুলো কোন কোন ভাইরাসে নিউক্লিয়াসে কাজ করে, কোন কোন ভাইরাস গুলোতে এনভেলপ থাকে না, কোন কোন ব্যাকটেরিয়া গুলো হার্ড অর্গানিজম, কোনটা কোনটা জিআইটি তে কাজ করে, কোনটা কোনটা আইজিএ প্রোটিয়েজ সিনথেসিস করে, কোন ব্যাকটেরিয়া গুলোতে ক্যাপসুল থাকে, কোন ব্যাকটেরিয়ার ক্যাপসুল গুলো পলিস্যাকারাইড দিয়ে, কোনটা কোনটা পলিপেপটাইড দিয়ে, এরকম অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো আমরা মাইক্রোবায়োলজিতে খুবই চমৎকার ভাবে পড়েছিলাম, এখন আমরা পড়তে চাই না। অনেক সময় কিন্তু পরীক্ষা থেকে এই জায়গায় প্রশ্ন চলে আসে। পাশাপাশি কিছু কমন ডিসঅর্ডার, যেমন কোন কোন জায়গায় কোনটায় নর্মাল ফ্লোরা গুলো কি কি, যেমন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস স্কিনে নেজাল নস্ট্রিলের মধ্যে একটা নর্মাল ফ্লোরা, তাহলে মিথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস যদি আমার ডায়াগনোসিস করতে হয় তাহলে এটা স্ট্যাফিলোকক্কাস অরিয়াসই তো, যদিও মিথিসিলিন রেজিস্ট্যান্স, তাহলে আমার ডায়াগনোসিসটা করতে হবে, স্যাম্পলটা নিতে হবে নেজাল ক্যাভিটি থেকে, স্যাম্পলটা নিতে হবে। এরকম কিছু কিছু নর্মাল ফ্লোরার সাইট গুলো আমাকে ক্লিন কাট জানতে হবে। ঠিক আছে, এটা গেল একটা। কোন কোন ব্যাকটেরিয়া গুলো এক্সোটক্সিন তৈরি করে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এক্সোটক্সিনের গুরুত্ব ফজিলত কতটুকু, এন্ডোটক্সিন কারা কারা তৈরি করে, এই বিষয়গুলো আমাদের একদম ক্লিন কাট জানতে হবে। ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে প্রশ্ন অতটা আসে না, তো ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ডিজিজ যেমন হচ্ছে মিজিলস, চিকেন পক্স আর হেপাটাইটিস ভাইরাস গুলো ছাড়া, এছাড়া আদারওয়াইজ ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই। ভ্যাকসিন সম্পর্কে বলি, ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের জানতে হবে। ভ্যাকসিন গুলোর মধ্যে আমরা জানি কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা হচ্ছে কিল ভ্যাকসিন, কোনটা কোনটা ফ্র্যাগমেন্ট বা ফ্র্যাকশন থেকে দিয়ে ভ্যাকসিন গুলো দিয়ে করা হয়। এই তিনটা ইয়েগুলো আমাদের আলাদা আলাদা করে কিন্তু একটু মনে রাখতে হবে। এই সবগুলো প্রিন্সিপাল অফ হচ্ছে ইনফেকশন ডিজিজ ম্যানেজমেন্ট কিন্তু শর্টকাট ওয়েতে দেওয়া আছে। এই কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। পাশাপাশি আমাদের কিছু মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু কিছু এজেন্ট কিভাবে কাজ করে, কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। এটা আমি একটু এই জন্য এত এমফাসাইজ দিচ্ছি কারণ এই জিনিসটা কিন্তু আমাদের কমনলি নেগলেক্টেড টপিকের মধ্যে চলে আসে। তো আমাদের কমন অ্যান্টিমাইক্রোবিয়াল মেকানিজম, কমন অ্যান্টিভাইরাল মেকানিজম অফ অ্যাকশন, এগুলো যাতে আমরা না জেনে কখনোই পরীক্ষার হলে না যাই। তো এখানে আমি হচ্ছে ওই সময় কিছু কমন সাইড ইফেক্ট গুলো আমি করেছিলাম, যেমন হচ্ছে আমরা ইন জেনারেল তো আমরা সবই জানি পেনিসিলিন বলেন সেফালোস্পোরিন সবগুলো হাইপার সেন্সিটিভিটি করে, কিন্তু যেগুলো আনকমন গুলো যেমন হচ্ছে ম্যাক্রোলিড গুলো কিন্তু কমনলি যে সমস্যাটা করে, একটা করে কিউটি প্রলঙ্গেশন করে, ইরাইথ্রোমাইসিন স্টিয়ারেট এটা কিন্তু কোলেস্ট্যাটিক জন্ডিস করে থাকে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যামিনোগ্লাইকোসাইড আমরা জানি এটা কিছু ক্ষেত্রে নেফ্রোটক্সিসিটি করে, কিছু ক্ষেত্রে কক্লিয়ার টক্সিসিটি করে, ফলে আমাদের হেয়ারিং এর প্রবলেম হতে পারে। বাট যেটা আমরা ইনভেরিয়েবলি ভুলে যাই, অ্যামিনোগ্লাইকোসাইড দিলে কিন্তু যদি পেশেন্ট গুলো মাইস্থেনিয়া গ্র্যাভিস, আমরা নিউরোলজিতে এই জিনিসটার সঙ্গে শিখবো, মাইস্থেনিয়া গ্র্যাভিস কিন্তু কিছু কিছু ড্রাগ অ্যাগ্রাভেট করে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে
অ্যামিনোগ্লাইকোসাইড, পাশাপাশি কুইনোনোস আছে, পাশাপাশি বিটা ব্লকার আছে, অনেকগুলো ড্রাগ আছে। তো অ্যামিনোগ্লাইকোসাইডের কথাটা কিন্তু আমরা গুরুত্ব দিতে চাই না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কুইনোনোস। কুইনোনোসের মধ্যে ফ্লুরোকুইনোনোস যেগুলো আছে এগুলো কিন্তু যে কোনো বাচ্চাদের ক্ষেত্রে রিভার্সিবল টেন্ডিনাইটিস, অনেক সময় টেন্ডন রাপচার করে, এই জন্য আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কমনলি এই জিনিসগুলো ব্যবহার করি না। পাশাপাশি এই যে ম্যাক্রোলিডের মধ্যে ক্লিন্ডামাইসিন, কুইনোনন, এগুলো কিন্তু ক্লস্ট্রিডিয়াম ডিফিসিয়ালি ইনফেকশন করে, তো এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। পাশাপাশি ভ্যানকোমাইসিন প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ করে, এগুলো রেড ম্যান সিনড্রোম করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু ওই চ্যাপ্টারের মধ্যে আছে, ঠিক আছে? সো আমাদের এগুলা কিন্তু আলাদা করে একটু গুরুত্ব দিতে হবে। আমাদের সময় একবার পরীক্ষায় আসছিল নাইট্রোফিউরান্টয়েন, এটার লাংসে মানে লাং ফাইব্রোসিসের হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ড্রাগ কজিং লাং ফাইব্রোসিস। তাহলে এর মধ্যে অনেকগুলো অপশন ছিল, অপশনের মধ্যে একটা ছিল হচ্ছে নাইট্রোফিউরান্টয়েন আর একটা সালফোনামাইড। তো নাইট্রোফিউরান্টয়েন, সালফোনামাইড এই দুটাই কিন্তু ইওসিনোফিলিয়া করে, ইওসিনোফিলিয়ার মাধ্যমে ইওসিনোফিল কাউন্টকে বাড়াই দিয়েও লাং ফাইব্রোসিস করাতে পারে, ইন জেনারেল লাং ফাইব্রোসিসও করতে পারে। সাইড ইফেক্ট অফ ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ, এটা আমরা সবাই জানি। এর মধ্যে আমাদের কিন্তু একটা জিনিস বারবার রিক্যাপিচুলেট করতে হবে, একমাত্র আপনার হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে ইথামবুটল বাদ দিয়ে বাকি সবগুলো অ্যান্টিটিবি ড্রাগ কিন্তু হেপাটাইটিস করতে পারে। তো আমাকে ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগের কমন সাইড ইফেক্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? পাশাপাশি কিন্তু এই যে ফসকারনেটের সাইড ইফেক্টটা কিন্তু একবার বা দুইবার পরীক্ষা আসছিল, এটাও তাদের খুবই ফেভারিট প্রশ্ন। আর যখন হাইড্রোক্সিক্লোরোকুইনের সিচুয়েশন চলতেছিল সেই ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের রেটিনোপ্যাথি যে করে, এই সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এগুলো আমি এই জন্য বলতেছি যাতে আপনারা এই টপিকগুলো সম্পর্কে একটু হলেও সচেতন হন। এবার আমি চলে আসতেছি বইয়ের টপিক থেকে। বইয়ের টপিকের মধ্যে ইনফেকশনের মধ্যে যদি আমরা যাই, প্রথমে একটা নিউট্রোপেনিক ফিভার, নিউট্রোপেনিক সেপসিস সম্পর্কে অনেকগুলো কথাবার্তা আছে। তাহলে নিউট্রোপেনিক ফিভার কি জিনিস, সেপসিস কি জিনিস, দুটার মধ্যে পার্থক্য কি, কোন কোন কন্ডিশনে আমরা নিউট্রোপেনিক ফিভারটা সেপসিস হবে, কোন কোন ক্ষেত্রে আমরা কি কি ড্রাগ দিব, যেখানে আমরা কি ধরনের ড্রাগ দিই, ইউজুয়ালি ব্রড স্পেকট্রাম ড্রাগ দিই উইথ সিউডোমোনাস কভারেজ সহকারে দিই। যদি আমরা রেসপন্স না করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কখন দিব, প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা কি কি ম্যানেজমেন্ট ব্যবহার করব, এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সার্জিক্যাল সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোথায় কোন সফট টিস্যু ইনফেকশন হয়, কমন অর্গানিজম কোনটা কোনটা হয়। এরপর নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষার জন্য, ডায়রিয়ার পজিটিভ অর্গানিজম। ডায়রিয়ার পজিটিভ অর্গানিজম নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো টপিক আছে, তাহলে আমাদেরকে এখানে জানতে হবে যে নর্মালি ডায়রিয়া গুলো টাইম ডিউরেশন ওয়াইজ কোন ডায়রিয়াটা কি কারণে হয়। ইউজুয়ালি বলা হয়ে থাকে যে 18 ঘন্টার কম সময়ের মধ্যে যদি একটা ইনফেকশন এক্সপোজারের পরে যদি ডায়রিয়া থাকে, এগুলো হচ্ছে টক্সিন মিডিয়েটেড ডায়রিয়া। টক্সিন মিডিয়েটেড ডায়রিয়ার মধ্যে যেমন স্ট্যাফাইলোকক্কাল ফুড পয়জনিং, ব্যাসিলাস সিরিয়াস দিয়ে পয়জনিং হতে পারে। ব্যাসিলাস সিরিয়াসের পয়জনিংটা কমনলি রিহিটেড রাইস যদি খায় তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যারা স্ট্যাফাইলোকক্কাল অরিয়াস দিয়ে যদি হয়, সিভিয়ার ভমিটিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং এই পেশেন্টগুলো খুবই ডেঞ্জারাস, এগুলো এন্টারোটক্সিন মিডিয়েটেড ডায়রিয়া করতে পারে। তো এগুলো আমাদের ডায়রিয়ার কজগুলো একটু ডিটেইলস জানতে হবে। আমাদের ট্রাভেলার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কমনলি ইকোলাই দিয়ে ডায়রিয়া হয়। এটা আমাদের সময় কিন্তু 2016 সালে যখন আমরা পার্ট 1 পাস করি তখন একটা এফসিবিএস এর প্রশ্ন দিয়েছিল যে পেশেন্ট কেম উইথ ডায়রিয়ার সাথে বলেছিল যে একটু ব্লাডি ডায়রিয়ার মতো ফিচার আছে, পেশেন্ট ট্রাভেলের একটা হিস্ট্রি আছে। তাহলে ট্রাভেলার্স ডায়রিয়ার সাথে ব্লাডি ডায়রিয়া আমাদের কিন্তু অনেকগুলো জিনিস মাথায় আসে। একটা ইকোলাইয়ের মধ্যে কিছু কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন এন্টারো হেমোরেজিক, এন্টারো ইনভেসিভ, এগুলো ব্লাডি ডায়রিয়া করে। তারপর সালমোনেলা শিগেলা, এগুলো কিন্তু কমনলি ব্লাডি ডায়রিয়া করে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে, শব্দ শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাই, আমরা শুনতে পাচ্ছি। ওকে, ওনার হয়তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমাদের জানতে হবে যে যেমন দেখেন একটা সিম্পল, মানে আমাদেরকে কিছু কিছু টেকনিক্যাল ওয়েতে ভাবতে হবে। যেমন দেখেন একটা পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসছে, ডায়রিয়া ট্রাভেলার্স ডায়রিয়ার সাথে ব্লাডি ডায়রিয়া, তাহলে আমার অনেকগুলো অর্গানিজম মাথায় আসবে। একটা ইকোলাই মাথায় আসবে, সালমোনেলা মাথায় আসবে, সিগেলা মাথায় আসবে, এই তিনটা তো কমনলি আসবে। পরবর্তীকালে আমরা ক্যাম্পাইলোব্যাক্টর বা অন্যান্য অর্গানিজম ভাবতে পারি। অলওয়েজ আমাদের দেশের পার্সপেক্টিভে কমন অর্গানিজম গুলো চিন্তা করবেন। তাহলে দেখেন ইকোলাই, সালমোনেলা, শিগেলা, এর মধ্যে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, ম্যাককনকিস আগার মিডিয়ার কথা আমরা ছোটবেলায় পড়েছিলাম। ম্যাককনকিস আগার মিডিয়াতে যে কোনো এন্টারোব্যাকটেরিয়াসি গ্রো করে। গ্রো করার মধ্যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ইকোলাই গ্রো করবে, সালমোনেলা গ্রো করবে, শিগেলা গ্রো করবে। এর মধ্যে শুধুমাত্র এই তিনটার মধ্যে ইকোলাইটা কিন্তু ল্যাকটোজ ফার্মেন্টিং করে। ল্যাকটোজ যখনই ফার্মেন্ট করবে সেখানে পিএইচ ইন্ডিকেটর শো করবে, পিঙ্ক কালারের কলোনি থাকবে, তার মানে ইকোলাই ল্যাকটোজ ফার্মেন্টর। ওখানে প্রশ্ন ছিল যে একটা পেশেন্ট ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে, তার ইয়েতে কালচারে এটা গ্রো করা হয়েছে, বেসিক মানে এমনি ব্যাসিলাই পাওয়া গেছে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কালচারে গ্রো করা, মানে কালচারে দেখে দেখাচ্ছে এটা ল্যাকটোজ ফার্মেন্টর ব্যাকটেরিয়া না, তার মানে ইকোলাই পাব, তার মানে থাকে সালমোনেলা শিগেলা। পরবর্তীকালে নেক্সট কালচার ফ্লুইড মিডিয়াতে কালচার করে দেখা গেছে এটা হচ্ছে মটাইল অর্গানিজম।
মটাইল অর্গানিজমের মধ্যে আমাদের জানি সালমোনেলা শিগেলার মধ্যে সালমোনেলাটাই শুধু মোটাইল, শিগেলা কিন্তু কখনোই মোটাইল না। ঠিক আছে, তাহলে আমার ডায়াগনোসিস হতে হচ্ছে সালমোনেলা ভাইরাস দিয়ে, তার কিন্তু সরি সালমোনেলা ব্যাকটেরিয়াতে তার ডায়রিয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো এরকম কিছু কিছু রিক্যাপিচুলেট কিন্তু আমাদের মাইক্রো নলেজটা করতে হবে। ঠিক আছে, তারপর দ্বিতীয় কথা আমি বলি, এটা গেল হচ্ছে ডায়রিয়ার কজের মধ্যে আমি একটা এক্সাম্পল দিলাম। তো আপনাদের এই জন্য মাইক্রো নলেজটা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করবেন, পাশাপাশি যারা আমাদের সাথে ক্লাস আছেন আমাদের তো মাইক্রো ক্লাস করার চেষ্টা করবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, প্যারাসাইট কজিং ইওসিনোফিলিয়া। আসলে যে কোনো প্যারাসাইটই ইওসিনোফিলিয়া করতে পারে, আমাদেরকে জানতে হবে কোন প্যারাসাইটে আলটিমেটলি কি কাজ করে, কোন প্যারাসাইট গুলো ইওসিনোফিলিয়া করে কি করে না। এটা একটা। মিজলস সম্পর্কে, চিকেন পক্স সম্পর্কে আমাদের খুবই আইডিয়া ভালো থাকতে হবে, কারণ অনেক সময় কিন্তু এখান থেকে কিছু স্টেমের প্রশ্ন আসতে পারে, তাদের এখনো অতীত হলেও খুবই ফেভারিট প্রশ্ন। যেমন মিজলসের র্যাশটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে। মিজলসে কিন্তু শুরুতে পেশেন্টের একটু কনজাংটিভাইটিস হয়, একটু কাফ থাকে, কিছু কোরিজাল ইলনেস থাকে পেশেন্টের, এরপর আপার মোলার টিথের পিছনের দিকে কপ্লিক স্পট দেখা যায়। এই কপ্লিক স্পট দেখা যাওয়ার ইউজুয়ালি 2 থেকে 3 দিন পরে কিন্তু জ্বরটা আসে, বা এর পরে জ্বরটা আসে, আগে জ্বর আসে না। চিকেন পক্সে যখনই র্যাশটা আসবে, একটা ফ্রেশ র্যাশ অ্যাপিয়ার করার টাইমে কিন্তু নতুন করে ফিভার আসবে, এরকম কিছু ব্যাপার আছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, মিজলসে যে র্যাশ গুলো তৈরি হয় এই র্যাশ গুলো ইউজুয়ালি সেন্ট্রিফিউগাল, দ্যাট মিনস মাথা থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে যাবে, হাতে পায়ে চলে যাবে। এই জন্য অ্যাক্সিস থেকে শুরু হয়ে বাইরের দিকে যেহেতু ছড়িয়ে যাচ্ছে সেন্ট্রিফিউগাল। চিকেন পক্সের যে র্যাশ গুলো থাকে ওগুলো সেন্ট্রিপেটাল, এগুলা লিম্ব থেকে শুরু হয় কিন্তু পরবর্তীকালে চেস্ট, ট্রাঙ্ক, পেস এই সকল দিকে চলে আসে। মেনলি চেস্ট আর ট্রাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম দিকে থাকে। এই জন্য তার মানে কি সেন্টারের দিকে র্যাশ গুলো চলে আসে, তার মানে এগুলো হচ্ছে সেন্ট্রিপেটাল। এরকম কিছু কিছু পার্থক্যগুলো কিন্তু আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। পারোভাইরাস B19 যে কোনো সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট, স্ল্যাপচিক সিনড্রোম করতে পারে, ইরাইথোসাইট যে প্রিকশনাস কলোনি গুলো থাকে ওগুলোকে ইনফেক্ট করে দিয়ে পেশেন্টের অনেক সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পর্যন্ত, সরি প্যানসাইটোপেনিয়া পর্যন্ত ডেভেলপ করতে পারে। এমন কিছু পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। ভাইরাসের মধ্যে ইস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এগুলো সম্পর্কে আমাদের ক্লিন কাট আইডিয়া থাকতে হবে। এই গেল ভাইরাস সম্পর্কে। আর ডেঙ্গু যে কোনো সময়ের জন্য ইম্পর্টেন্ট, সাথে কোভিড সম্পর্কে আমাদের ন্যাশনাল গাইডলাইনটা আপনার একটু লেটেস্ট গাইডলাইন যখন পরীক্ষা দিবেন ওর আগ দিয়ে যে লেটেস্ট যে অ্যাডভান্সমেন্টটুকু আসছে ওটা একটু সবসময় দেখে যাবে, নাম্বার 1। এবার আমি চলে আসি ব্যাকটেরিয়াগুলোর মধ্যে। ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে পড়বে লেপ্টোস্পাইরোসিস। লেপ্টোস্পাইরোসিস এমন একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ইনফেক্টেড র্যাট ইউরিন দিয়ে। দেখা যাচ্ছে আমরা কোনো কারণে পুকুরে গোসল করলাম, এগুলা কিন্তু পরীক্ষা খুবই কোর কনসেপ্ট। পুকুরে গোসল করলাম, ওখানে কোনো কারণে র্যাট ইউরিন দিয়ে কন্টামিনেটেড, আমার শরীরে কোনো জায়গায় অ্যাব্রাশন আছে, কাটা আছে, কাটা জায়গা দিয়ে ওই অর্গানিজমটা শরীরের মধ্যে চলে আসলো। এটা প্রিফারেবলি 3টা সিস্টেমকে ইনভলভ করে, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে কিডনি, আর একটা হচ্ছে ব্রেন। তো এই 3টা অর্গান ইনভলভমেন্টের ফিচার মানে জন্ডিস, সাথে রেনাল ফেলোর, সাথে পেশেন্টের অনেক সময় এনসেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই 3টার কম্বিনেশন হচ্ছে লেপ্টোস্পাইরোসিস অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ বাথিং ইন এ পন্ড রিভার। তো এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। টাইফয়েড যে কোনো সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমরা একটু টিবি সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব। আচ্ছা, অ্যাক্সেসরি টপিকের মধ্যে আমরা একটু সাইটোমেগালো ভাইরাস, চিকুনগুনিয়া, ইকোলাই, টক্সোপ্লাজমা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা সবসময় একটু মনে রাখবো কোন কোন ভাইরাসগুলো টেরাটোজেনিসিটি করে, কনজেনিটাল ম্যালফরমেশন করে এবং কি কি ধরনের ম্যালফরমেশন করে। এটা একটা চার্ট আমরা অলওয়েজ রাখার চেষ্টা করব। এই চার্টে আমরা কোনটা যেমন কি কি ম্যালফরমেশন গুলো করে সুন্দর করে ছোট করে লিখে রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট। এবং এমন কিছু কিছু এজেন্ট আছে যে এজেন্ট গুলো কিছু কিছু জিনিসের মাধ্যমে ছড়ায়। যেমন আমরা একটা কথা বলি, এই যে অনেক সময় আমরা আনপাস্টুরাইজ মিল্কের কথা বলি, আনপাস্টুরাইজ মিল্ক দিয়ে কোন কোন অর্গানিজম ছড়াতে পারে, যেমন একটা হচ্ছে ব্রুসেলা, একটা হচ্ছে লিস্টেরিয়া, ঠিক আছে। এরকম কিছু কিছু অর্গানিজম গুলো আছে যেগুলো মাইকোব্যাকটেরিয়াম এগুলো বা সালমোনেলা এগুলো আনপাস্টুরাইজ মিল্কের মাধ্যমে ছড়াতে পারে। আমাকে এটা জানতে হবে। চিজ যারা খায়, চিজ খাওয়ার যদি হিস্ট্রি থাকে তার মধ্যে দিয়ে লিস্টেরিয়া মোনোসাইটোজেস ছড়াতে পারে। তো এরকম কিছু কিছু অর্গানিজম যেগুলা যে স্পেশাল প্রেডিলেকশন আছে যে জিনিসের প্রতি, এই জিনিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। একটা পেশেন্ট যদি কোনো কারণে দেখা যাচ্ছে কি যে ভিজিটে গেছে বা কোনো জায়গায় থেকে একটা মানে ট্রাভেলিং এর হিস্ট্রি আছে, তার কোনো ক্ষেত্রে কোনো এসি রুমে থাকার একটা ঘটনা আছে, তারপর যদি সে নিউমোনিয়া নিয়ে আসে তাহলে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে লেজিওনেলা নিউমোনিয়া। তো এরকম কিছু কিছু খুবই কমন যেগুলো ইনফেকশন গুলো হয়, এগুলো পরীক্ষায় কখনোই ভুল করা যাবে না। আচ্ছা, এখানে কিছু কিছু ওই সময় আমি ইয়ে করেছিলাম, যেমন ধরেন কি যে আমাদের সময় একবার পরীক্ষায় প্রশ্নগুলো দিয়েছিল যে কোলোরেক্টাল কার্সিনোমা, একটা পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাথে কোলোরেক্টাল ক্যান্সার আছে, তাহলে মোস্ট
কমন অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এই অর্গানিজমটা এমন একটা অর্গানিজম যারা হচ্ছে মিউটোজেনিক পটেনশিয়ালের কারণে কোলোরেক্টাল ক্যান্সার করতে পারে, পাশাপাশি এটা কিন্তু ব্লাড স্ট্রিমে ইনফেকশন করে হার্টের ভালভকে ড্যামেজ করে ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়াইটিসও করতে পারে। ঠিক আছে, আন্ডারকুকড মিটে বা র এগে কিন্তু সালমোনেলা ইনফেকশন হয়। ঠিক আছে, অ্যাটিপিক্যাল লিম্ফোসাইটোসিস ইন ভাইরাল ইনফেকশন, আমাকে কিন্তু ইপস্টেন বার ভাইরাসের কথা মনে রাখতেই হবে। এমন কিছু কিছু জিনিস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গ্রস ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু আমাদের কখনোই মিস করা যাবে না। একটা অর্গানিজম স্যাক্রোআইলাইটিস করে, মনে রাখতে হবে ব্রুসেলা ভাইরাসের কথা। কমনলি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কোল্ড সোর পেশেন্টের ক্ষেত্রে হয়ে থাকে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এমন একটা ইনফেকশন যেটা ডায়রিয়ার পরে জিবিএস এর মতো ফিচার নিয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাম্পফাইলোব্যাক্টর। এমন একটা ব্যাকটেরিয়া যেটা ডায়রিয়ার পরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ফিচার নিয়ে আসে, সেটা ক্যাম্পফাইলোব্যাক্টর। তো এমন কিছু কমনলি যে অর্গানিজম গুলো সেগুলো মনে রাখতে হবে। কোন কোন প্যারাসাইট স্কিন পেনিট্রেশন করে, অটো ইনফেকশন করে, হাইপার ইনফেকশন করে, এই নামগুলো আমাদের পরীক্ষায় কিন্তু ইনভ্যারিয়েবলি স্টেমে অথবা সিঙ্গেল বেসে আসবে। কোন প্যারাসাইট আই ইনভলভমেন্ট করে, কোনটা ব্লাইন্ডনেস করে, কোনটা প্যারাসাইট বা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস ম্যালিগন্যান্সি করে, কোনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ইনভলভ করে, এগুলো আমাদের জানতে হবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কমনলি যে ফাঙ্গাস ইনভলভ করে সেটা হচ্ছে হিস্টোপ্লাজমা, আর হচ্ছে কমনলি যে ব্যাকটেরিয়া করে সেটা হচ্ছে টিউবারকুলোসিস। এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তারপর চলে আসি এইচআইভি আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তাহলে এইচআইভি সম্পর্কে আমাদের জানতে হবে যে প্রথম কথা কোন কোন ডিজিজ এইচআইভি ডিফাইনিং ইলনেস। এমন এমন কিছু ডিজিজ আছে, এমন এমন কিছু অর্গানিজম আছে যেগুলো যদি আমরা রোগীর মধ্যে পেয়ে যাই, আমাকে এইচআইভি টেস্ট করাটা বাধ্যতামূলক। তো এইচআইভি ডিফাইনিং ইলনেস গুলো আমাকে জানতে হবে এবং CD4 সেল কাউন্টের সাথে রিলেশন গুলো জানতে হবে। ইনফিনিটি স্টার, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে ক্লস্ট্রিডিয়াম ক্রিপ্টোকক্কাস দিয়ে ডায়রিয়া হতে পারে। এইচআইভির ক্ষেত্রে আমরা ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া পাচ্ছি, ক্রিপ্টোকক্কাস অর্গানিজম পেলাম, আমাকে অবশ্যই দেখতে হবে পেশেন্টের এইচআইভি আছে কি নাই। দ্বিতীয় বিষয়, এইচআইভি পেশেন্টের কি কি কো ইনফেকশন হতে পারে, কি কি CD4 কাউন্টের উপর বেসিস করে কত কাউন্টে কি ইনফেকশন হতে পারে, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং কমপ্লিকেশন অফ অ্যান্টিরেট্রোভাইরাল, রেট্রোভাইরাল ড্রাগ কত প্রকারের আছে, নিউক্লিওসাইড, নন নিউক্লিওসাইড, তারপর প্রোটিয়েজ ইনহিবিটর, এই প্রত্যেকটা ড্রাগের কমনেস্ট সাইড ইফেক্ট গুলো কি কি, কোনটার কমনেস্ট সাইড ইফেক্ট এনজাইম ইনহিবিটর, কোনটা পেরিফেরাল নিউরোপ্যাথি করে, কোনটা ডিসলিপিডেমিয়া করে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য স্যারদের খুবই ফেভারিট প্রশ্ন, কারণ এগুলো পুরোপুরি সাইন্টিফিক এবং পুরোপুরি ম্যানেজমেন্ট, যেহেতু এক্সিলেন্ট একটা ম্যানেজমেন্ট আছে, এই জন্য এগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি জেনিটাল ইনফেকশন, ভ্যাজাইনাল ডিসচার্জের কমনেস্ট কারণগুলো, পাশাপাশি সিফিলিস, গনোরিয়া, লিম্ফোগ্যানোডেমা, ভ্যানোরিয়া, এই প্রত্যেকটা ডিসঅর্ডার গুলোর কমন ফিচার, কমন ট্রিটমেন্ট অপশন গুলো জানতে হবে। কখন লিম্ফ নোডটা এনলার্জ হয়, কোন কোন কন্ডিশনে পেনফুল লিম্ফ্যাডেনোপ্যাথি হয়, কোন কোন কন্ডিশনে আলসারটা পেনলেস হয়, পেনফুল হয়, এই প্রত্যেকটা জিনিসগুলো যাতে আমাদের কখনোই আমরা ভুল না করে থাকি। আচ্ছা, এরপরে আমি চলে আসছি 2 নম্বর টপিক থেকে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আর মেটাবলিক মেডিসিন। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আর মেটাবলিক মেডিসিন থেকে আমাদের প্রথমে জানতে হবে কমনেস্ট কজ অফ হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, এগুলোর কমনেস্ট কারণ, কমনেস্ট ফিচার। বিশেষ করে হাইপোক্যালিমিয়ার ইসিজি চেঞ্জের সিকোয়েন্স গুলো কখন কোনটা হয়, হাইপারক্যালিমিয়ার ইসিজি চেঞ্জের সিকোয়েন্স গুলো কখন কোনটা হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং যে থায়াজাইড ডায়ুরেটিক, লুপ ডায়ুরেটিক, তারপর হচ্ছে স্পাইনোল্যাকটোন, এগুলোর কমনেস্ট সাইড ইফেক্ট আর মেকানিজম অফ অ্যাকশন, এবং ওই জায়গায় যেগুলা ডিজিজ গুলো হয়, যেমন ফুসেমাইড যে চ্যানেলের উপর কাজ করে আমরা জানি, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল, ওই চ্যানেলের উপর যদি কোনো ক্ষেত্রে কনজেনিটাল ওই চ্যানেলটা মিউটেটেড থাকে তাহলে বার্টার সিনড্রোম হয়। থায়াজাইড যে চ্যানেলের উপর কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের সোডিয়াম ক্লোরাইডের উপর, যাদের ক্ষেত্রে এটা নতুন, এগুলো পড়ে নেবেন, কোনো সমস্যা নেই, খুবই সোজা জিনিস। যাদের ক্ষেত্রে থায়াজাইডটা সোডিয়াম ক্লোরাইড চ্যানেলের উপর কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সেখানে যদি ওই চ্যানেলটা মিউটেটেড থাকে তাহলে জিটেলম্যান সিনড্রোম। তেমনি সোডিয়াম চ্যানেলগুলো যদি ডিস্টাল কনভলিউটেড টিউবুলের পরবর্তী অংশ কালেক্টিং ডাক্টে কোনো কারণে মিউটেটেড থাকে তাহলে সেটাকে আমরা লিডল সিনড্রোম। তো প্রত্যেকটা বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, লিডল সিনড্রোম, অ্যাসিড বেস ব্যালেন্স, কমনেস্ট কারণ, কমনেস্ট ফিচার, এগুলো আমাদের যেন কখনোই আমরা না হই। আরেকটা মেকানিজম, দুইটা জিনিসের, সোডিয়াম আর পটাশিয়ামের পাশাপাশি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মেকানিজম, এগুলো কিন্তু কোন কোন কন্ডিশনে হাইপোক্যালসিমিয়া হয়, হাইপারক্যালসিমিয়া হয়, আর হাইপার ম্যাগনেসিমিয়া হয়, এই দুটা জিনিস যাতে আমরা কখনোই না করি। পাশাপাশি পরফাইরিয়া সম্পর্কে, অ্যাকিউট ইন্টারমিডিয়েট পরফাইরিয়াটা একটু জানবেন, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিলেও দিতে পারে। আর লিপিডের ওখানে অনেকগুলো লিপিডের নেম পাবেন, প্লাস ড্রাগ কজিং হাইপারলিপিডেমিয়া আছে, ওগুলো একবার রিডিং দিবেন। আচ্ছা, এবার নেফ্রোলজিতে আমি চলে আসি। নেফ্রোলজিতে শুরুতে দেখবেন একদম গ্রস অ্যানাটমি আছে,
গ্রস অ্যানাটমিতে কিডনি কোথায় থাকে, কি কি কাজ করে, কিভাবে ফাংশন গুলো তৈরি করে, ইনভেস্টিগেশন আমরা কিভাবে করি। হ্যাঁ, এখানে অনেক খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি কিছু ছোটখাটো লাইন আছে, ছোটখাটো লাইনগুলোকে মিস করবে না। যেমন আপনার জিএফআর এর লাইন আছে, জিএফআর লাইনের মধ্যে একটা কথা আছে যেটা কিন্তু অনেক ফেভারিট, যে কোনো সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে, যে কিছু কিছু ড্রাগ আছে। আপনারা সবাই একটু কাইন্ডলি প্রশ্ন করা ছাড়া বাকি টাইম একটু নিজে থেকে মিউট করে রাখবেন, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছি, যেমন জিএফআর এর একটা চার্ট আছে ওই কোরক্রফট আর গোল্ড ফর্মুলার মধ্যে, ওখানে দেখবেন যে কিছু কিছু ড্রাগ আছে, যেমন একটা টাইমিথোপ্রিমের কথা বলা আছে, সিমেটিডিনের কথা বলা আছে। এই ড্রাগগুলো সেরাম ক্রিয়েটিনিনের সাথে ডাইরেক্ট কম্পিট করে। মানে কি, এই ড্রাগগুলো সেরাম ক্রিয়েটিনিনকে ইউরিন দিয়ে পাস করতে দেয় না, ওই সেরাম ক্রিয়েটিনিনকে সরিয়ে দিয়ে নিজেরাই পাস করে যায়। কাজে যাদের ক্ষেত্রে প্রলং আমি ট্রাইমিথোপ্রিম দিব, যাদের ক্ষেত্রে আমি সিমেটিডিন দিব, সিমেটিডিন এখন অতটা ব্যবহার করা হয় না, তারপর আমাদের একটু জানতে হবে তাদের ক্ষেত্রে একটু সেরাম ক্রিয়েটিনিন বাড়তে পারে উইদাউট এনি কিডনি প্রবলেমের কারণে। কিডনির সমস্যা নাই, কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। কি জন্য? কারণ ড্রাগটা কম্পিট করছে। তো এই ইনফরমেশন গুলো আমাদের একটু মনে রাখতে হবে। এরপর আমি চলে আসতেছি কমন যে কারণ, সিকেডির স্টেজ, কোন স্টেজে পেশেন্টের প্রথমবারের মতো পলিউরিয়া নিয়ে আসে, কোন স্টেজে ডায়ালাইসিস দরকার হয়, কোন স্টেজে বোন ইনভলভমেন্ট শুরু হয়, এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু ডেভিসনে দেওয়া আছে। এগুলা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তাদের জন্য ফেভারিট থাকে। পাশাপাশি আমরা প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া, পলিউরিয়া কজগুলো মনে রাখার চেষ্টা করি। এবার চলে আসছি গ্লোমেরুলার ডিজিজ। কিডনি ডিজিজের মধ্যে গ্রস সেটিকে দুই ভাগে ভাগ করে, একটা গ্লোমেরুলার ডিজিজ আর একটা টিউবুলার ডিজিজ। টিউবুলার ডিজিজটার চাইতে গ্লোমেরুলার ডিজিজের ইফিকেসিটা খুবই গুরুত্বপূর্ণ। গ্লোমেরুলার ডিজিজ মোট দুই ধরনের, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, গ্লোমেরুলার নিজস্ব কোনো সমস্যা, ওখানে উইদাউট এনি সেকেন্ডারি ডিজিজ ছাড়াও এই ঘটনাটি ঘটতে পারে বা সেকেন্ডারি ডিজিজের কনসিকুয়েন্সও হতে পারে। তো গ্লোমেরুলার ডিজিজ আমাকে কোনোটার কজ কমনলি মনে রাখতে হবে, প্রতিটা গ্লোমেরুলার ডিজিজের কজ, প্রতিটা গ্লোমেরুলার ডিজিজের ক্লিনিক্যাল ফিচার, প্রতিটা গ্লোমেরুলার ডিজিজের কি কি ভাবে আমরা ডায়াগনোসিস করব, বায়োপসি ফিচার কি পাবো, ইলেকট্রন মাইক্রোস্কোপে কি ফিচার পাবো, এবং কোথায় কি চেঞ্জটা হবে, এবং ট্রিটমেন্ট। এই চারটা জিনিসকে কিন্তু খুবই সিম্পলিফাইড হয়েছে। নেফ্রোলজি আসলে খুবই মজার একটা ব্যাপার। এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি আর কিছু কোর কনসেপ্ট আমরা যদি বুঝি, এগুলা মনে রাখার, পরীক্ষায় সলভ করা খুবই ইজি। তো আমাদের এটা জানতে হবে, এবং আমাদের এর সাথে জানতে হবে কিছু কিছু ডিসঅর্ডার, যেমন হচ্ছে ইনফেকশন হয়, যেমন হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, পাশাপাশি অ্যাডাম TS13 এর সমস্যার জন্য থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এগুলো আমাদের একদম ইনডেপথ আলোচনা করতে হবে। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের সাথে টিটিপির কি কি পার্থক্য আছে, এখান থেকে কিন্তু অহরহ প্রশ্ন আসে, এটা আমাদের একটু জানতে হবে। সিকেডির কমন কজগুলো কি কি, কোন কোন কন্ডিশনে ড্রাগ ইনডিউস সিকেডি হয়, রেনাল স্টোনের মধ্যে কোন ভ্যারাইটিটা মোস্ট কমন, রেনাল স্টোনের প্রথম ডায়াগনস্টিক টেস্ট কি, বেস্ট ডায়াগনস্টিক টেস্ট কি, বেস্ট ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। পাশাপাশি মোস্ট ট্রিটমেন্ট, চমৎকার ট্রিটমেন্ট অপশনগুলো কি কি, এগুলো কোন স্টোন কোন ভ্যারাইটির, এটার উপর নির্ভর করে ট্রিটমেন্ট দিতে হবে। কারণ ক্যালসিয়াম স্টোনের ট্রিটমেন্ট, ইউরেট স্টোনের ট্রিটমেন্ট, সিস্টিন স্টোনের ট্রিটমেন্ট, তারপর হচ্ছে ট্রিপল ফসফেট স্টোনের ট্রিটমেন্ট, সবগুলোর মধ্যে কিছু কিছু বেসিক পার্থক্য আছে। এগুলো পার্থক্য জানলে আমরা এটা সলভ করতে পারবো। পাশাপাশি প্রোস্টেটিক ডিজিজের মধ্যে বিপিএইচ এর রিস্ক ফ্যাক্টর গুলো জানার চেষ্টা করবেন। ইন্টারেস্টিক্যালি মনে রাখবেন, বিপিএইচ এর যাদের পেশেন্ট তাদের কিন্তু ইউজুয়ালি প্রোস্টেটিক কার্সিনোমা হয় না, কারণ দুটো সাইট অফ লেশন কিন্তু একটু ডিফারেন্ট। পাশাপাশি আমরা একটু শিখবো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে কি কি পার্থক্য আছে, এবং সিকেডির কমনেস্ট ফিচার। এগুলো কিন্তু সিঙ্গেল বেস্টে আসে না, এগুলো স্টেমের প্রশ্ন আকারে আসতে পারে। পাশাপাশি আমাদের জানতে হবে রেনাল ক্যান্সার এবং কমনেস্ট রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, ব্লাডার ক্যান্সারের কমনেস্ট রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, এবং ইউটিআই এর কমনেস্ট অর্গানিজম গুলো কি কি। ঠিক আছে, এর পাশাপাশি অ্যাক্সেসরি টপিক হিসেবে রেনাল আর্টারি স্টেনোসিস আর অ্যালপোর্ট সিনড্রোম, এই দুটো জিনিস নাইস টু নো। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে এটা আমাদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অ্যান্সার গুলো করা খুবই সোজা। আমাদের মনে রাখতে হবে প্রথম ব্যাপার যে কিছু বেসিক ইন্টারপ্রিটেশন আছে, যেগুলো নিয়ে আমরা ইনভ্যারিয়েবলি কিন্তু ঝামেলায় ফেস করি। বেসিক ইন্টারপ্রিটেশন মানে কোনটা কোনটা আছে, যেমন হচ্ছে আমাদের FEV1 FVC রেশিওর গুলো ব্যাপারগুলো, কোন কোন কন্ডিশনে FEV1 FVC রেশিও কমে, কোন কোন কন্ডিশনে FEV1 FVC রেশিওটা বেড়ে যায়, তারপর কোন কোন কন্ডিশনে আমার হচ্ছে মানে এক্সট্রা থোরাসিক রেস্ট্রিকশন হয়, কোন কোন কন্ডিশনে আমার ইন্টারথোরাসিক রেস্ট্রিকশন হয়। এরকম প্রত্যেকটা কিন্তু চমৎকার কিছু কিছু কারণ আছে, এই কারণগুলো আমাকে একটু মনে রাখতে হবে। পাশাপাশি কমনেস্ট ইটিওলজি এবং কমনেস্ট ফিচার গুলো মনে রাখবেন। কমনেস্ট ইটিওলজি মানে কি, কফের মোস্ট কমন কারণ কি, হিমোপটাইসিসের কমনেস্ট কারণ কি, পাশাপাশি লাং ক্যান্সারের মোস্ট কমনেস্ট ফিচার কি, ক্রনিক ব্রঙ্কাইটিসের মোস্ট কমনেস্ট ফিচার কি। সো কমনেস্ট ফিচার গুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করবো। অ্যাজমা, COPD দুটার মধ্যে বেসিক পার্থক্যগুলো আর বেসিক ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্যগুলো আমরা জানার চেষ্টা করবো। নিউমোনিয়া গুলো অর্গানিজম ওয়াইজ আমরা জানার চেষ্টা করবো। যেমন একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড পেশেন্ট
মুখে ঘা আছে, কমনেস্ট অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা পরীক্ষায় 2 বার আসছিল। পাশাপাশি একটা পেশেন্ট ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সেই পেশেন্ট নিউমোনিয়া যদি নিয়ে আসে তাহলে আমাকে স্ট্যাফাইলোকক্কাস চিন্তা করতে হবে। পেশেন্ট ভিজিটিং এর হিস্ট্রি আছে, এসি রুমে থাকার একটা হিস্ট্রি আছে, এরকম কোনো কন্ডিশন, এয়ার কন্ডিশনের ব্যাপার উল্লেখ আছে, তাহলে লেইজনেলা। একটা পেশেন্ট নিউমোনিয়ার সাথে হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করেছে বা পেশেন্টের র্যাশ আছে, ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোপ্লাজমা। তো এরকম কমনেস্ট সিস্টেম অনুযায়ী বা একটা হসপিটালে অ্যাকোয়ার্ড পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, ডায়াগনোসিস হচ্ছে সিউডোমোনাস। পাশাপাশি সিওপিডি পেশেন্টের কোন কোন কন্ডিশনে নিউমোনিয়া মানে ইনফেকশন হতে পারে, তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসে কখন ইনফেকশন হতে পারে, এগুলো আমাদের জানতে হবে। লাং ফাইব্রোসিসের ক্ষেত্রে খালি আমরা কজ গুলো মনে রাখবো, আপার জোন, মিড জোন, লোয়ার জোন, এই 3 জনের লাং ফাইব্রোসিসের কমনেস্ট কজ গুলো কি কি হবে। সার্কয়েডোসিসের ক্ষেত্রে আমাদের জানতে হবে কমনেস্ট ফিচার গুলো কি কি, কোন কোন কন্ডিশনে আমরা সার্কয়েডোসিসের ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট বিবেচনা করি, এটা কয়টা স্টেজ আছে, কখন হচ্ছে সিএনএস ইনভলভমেন্ট হয়, কোন কোন কন্ডিশনে আমরা স্টেরয়েড দিই, আর কখন সার্কয়েডোসিসের প্রগনোসিস খারাপ। এরকম কয়েকটা প্রশ্নই কিন্তু আমরা ঘুরায় পেঁচায় পরীক্ষায় প্রশ্নতে আমরা দেখতে পারি। আচ্ছা, রেসপিরেটরি ক্ষেত্রে কন্ডাক্টিং সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন আসে, কন্ডাক্টিং জোনের কাজ কি, রেসপিরেটরি জোনের কাজ কি, নিমোসাইট গুলো কয় ধরনের, টাইপ 1 নিমোসাইট কি জিনিস, টাইপ 2 নিমোসাইট কি জিনিস, এগুলা কিন্তু আমাদের ইনডেপথে জানতে হবে। আমাদের কিন্তু যে কোনো সার্কুলেশন, এটা 2016 সালে পরীক্ষা আসছিল, আরেকবার মনে আসছিল, 2 বার আসছিল, 17 কোন বারে জানি আসছিল। আমাদের প্রত্যেকটা সার্কুলেশন হাইপোক্সিয়াতে ভেসো ডাইলেটেশন হয়, এক্সেপ্ট পালমোনারি সার্কুলেশন, এটা হাইপোক্সিয়াতে ভেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, তো এই একটা পার্থক্য, ব্যতিক্রমটা মনে রাখতে হবে। এটার কারণও আছে লাংসে যাতে ঠিকমতো অক্সিজেনেশন হয়, অনেকগুলো ব্যাপারগুলোকে মেনটেন করার জন্য। ব্রঙ্কিয়েক্টাসিসের কারণ, ক্লিনিক্যাল ফিচার, ম্যানেজমেন্ট, এগুলো আমাদের অলওয়েজ জানতে হবে। ফাঙ্গাসের মধ্যে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, বাকিগুলো অত ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নেই। নিউমোকোনিওসিস, অ্যাসবেস্টোসিস, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এগুলো জাস্ট নাইস টু নো। পরীক্ষার আগে 1-2 দিন কনভেনিয়েন্ট টাইমে আপনারা রিডিং দিবেন, এখান থেকে পরীক্ষা কিন্তু অত কমনলি প্রশ্ন দেয় না, এক্সেপ্ট অ্যাসবেস্টোসিস ছাড়া। অ্যাসবেস্টোসিস হচ্ছে অনেক সময় প্লুরাল প্লাক করতে পারে আর মেজোথেলিওমা করতে পারে, এখান থেকে কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে আমি ওখানে কিছু প্রশ্ন যেখানে দিয়েছিলাম যে কমনেস্ট, লাং টিউমারের মধ্যে আমি একটা কথা বলি নাই, লাং টিউমারের মধ্যে কমনেস্ট লাং টিউমার কোনটা? কমনেস্ট লাং টিউমার কিন্তু অ্যাডেনোকার্সিনোমা। স্মোকারের ক্ষেত্রে মোস্ট কমনলি হয় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। নন স্মোকার পেশেন্টের ক্ষেত্রে কমনেস্ট টিউমার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। ঠিক আছে, লাং কার্সিনোমার কমনেস্ট যে সিমটম, এটা কিন্তু কফ। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার যে লাংস কার্সিনোমাতে ইউজুয়ালি অ্যাডেনোকার্সিনোমাতে পেরিফেরি ইনভলভমেন্টটা অনেক বেশি হয়। এবং প্যারানিওপ্লাস্টিক ফিচার কি কি আছে, কখন মানে কোন কোন কন্ডিশনে হাইপারক্যালসিমিয়া হয়, যেমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা আবার ক্যাভিটেটিং লাং লেশন, এরকম কিছু কিছু জিনিসগুলো আমাদেরকে একটু ইন ডেপথ ইন ডিটেইলস পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এরপরে রিমাটোলজি আর বোন ডিজিজ সম্পর্কে আমাদের জানতে হবে যে জয়েন্ট অ্যাসপিরেশনের ইন্ডিকেশন, কোন ইন্ডিকেশনে আমরা কি কি চেঞ্জগুলো আমরা খুঁজে পাই। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন। অনেকগুলো এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন আছে, যেমন অ্যান্টি স্মিথ, তারপর অ্যান্টি রো, অ্যান্টি লা, এগুলো অনেকগুলো যে বিভিন্ন রকম এক্সট্রাক্টেবল অ্যান্টিজেন আছে, অ্যান্টি সেন্ট্রোমিয়ার, অ্যান্টি SCL70, এই প্রত্যেকটা এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন কোনটা কোন কন্ডিশনে পাওয়া যায়, কোনটার কি কি বিচার, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। অস্টিওআর্থ্রাইটিস, ব্যাক পেনের কমনেস্ট এটিওলজি, গাউট এবং সিউডো গাউটের কিছু কিছু বেসিক পার্থক্যগুলো, এবং কমনেস্ট কমনেস্ট কারণ এবং কমনেস্ট ট্রিটমেন্ট অপশন, এই কয়টা জিনিস আমাদেরকে ইন ডেপথে জানতে হবে। ঠিক আছে, রিমাটয়েড আর্থ্রাইটিস এবং SLE এই সম্পর্কে 1 মিনিট। রিমাটয়েড আর্থ্রাইটিস এবং SLE এই দুটা সম্পর্কে আমাদের কিছু কিছু টপিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, যে এগুলোতে কমনেস্ট ফিচার গুলো কি কি থাকে, কোথায় ডিসেমিনেটেড বিভিন্ন জায়গায় সিস্টেম ইনভলভমেন্ট হলে প্রতিটা জায়গায় কমনলি কি কি ফিচার ডেভেলপ করে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি ভাস্কুলাইটিসের জাস্ট কমনেস্ট কারণগুলো, কোথায় কি ধরনের চেঞ্জ হয়, যেমন জায়ান্ট সেলটা ইউজুয়ালি হয় হচ্ছে পেশেন্টের অনেক সময় চোখ ইনভলভমেন্ট থাকে, টেম্পোরাল রিজনে একটু পেন নিয়ে আসতে পারে, কমনেস্ট ফিচার গুলো সাথে কমনেস্ট ক্লিনিক্যাল ফিচার, মানে কমনেস্ট প্রেজেন্টেশন গুলো জানলেই যথেষ্ট। ঠিক আছে, পাশাপাশি আমরা অ্যাক্সেসরি টপিকের মধ্যে সিস্টেমিক স্ক্লেরোসিস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, অস্টিওপোরোসিস আর প্যাজেট ডিজিজ, এই 5টা টপিক আমরা ইন ডেপথে একটু পড়ার চেষ্টা করব। আচ্ছা, ক্লিনিক্যাল ইমিউনোলজি সম্পর্কে, এটা আমার লাস্ট টপিক। ক্লিনিক্যাল ইমিউনোলজি সম্পর্কে কয়েকটা জিনিস আমাদের বইয়ের বাইরে থেকে জানতে হবে। প্রথম কথা যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল,
কোন কোন জিনিসগুলো, এটা ডেভিসনের একটু অগোছালো ভাবে লেখা। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে, কোন সেলটা কমপ্লিমেন্টে কোন কোন কাজ করে, কোনটা নিউট্রোফিল অ্যাট্রাক্ট করে, কোনটা আপনার হচ্ছে মানে অ্যানাফাইলোটক্সিন, এগুলোর সবগুলো ইন ডেপথে আমাকে জানতে হবে। ঠিক আছে, পাশাপাশি আমার সাইটোকাইন গুলো, বিভিন্ন সাইটোকাইন আছে, ইন্টারলিউকিন 1, 6, কোন সাইটোকাইনের কাজ কি কি, কোন কোন কন্ডিশনে ইএসআর সিআরপি বাড়ে, এমন এমন কিছু কন্ডিশন আছে যেখানে ইএসআর বাড়ে কিন্তু সিআরপি ক্যারেক্টারিস্টিক্যালি নরমাল থাকে, যেমন এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এমন কিছু কিছু কারণগুলো জানতে হবে। অ্যানজিওইডিমার 4.23 এর একটা চার্ট আছে, 4টা টাইপ আছে। এই 4টা টাইপের একটা হেরিডিটারি, একটা অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইল্যাক্টয়েড আর এসিডি ইনহিবিটর ডিপেন্ডেন্ট। এই 4টা চার্টের বেসিক প্যাথোফিজিওলজিক্যাল পার্থক্য কি কি এবং এগুলোতে কোনটাতে কি চেঞ্জ গুলো আসে, এই সবগুলো আমাদেরকে একটু ইন ডেপথে জানতে হবে। আর অ্যানাফাইল্যাক্সিসের ম্যানেজমেন্ট, এটা খুবই ফেভারিট একটা প্রশ্ন, এখান থেকে কিন্তু ইনভ্যারিয়েবলি স্টেম বা সিঙ্গেল বেস্টের প্রশ্নগুলো দেওয়া থাকে। পাশাপাশি আমরা গ্রাফট রিজেকশন আর ইমিউনোসাপ্রেশনটা জানার চেষ্টা করব, আর প্রাইমারি আর ইমিউনোডেফিসিয়েন্সি, সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি জাস্ট নামগুলো এটা আমরা একটু পড়ার চেষ্টা করব। তো এই টপিকগুলো আমাদের কিন্তু ক্লিনিক্যাল ইমিউনোলজি থেকে একটু ইনডেপথে দেখতে হবে। পেন প্যালিয়েটিভ কেয়ার, এটা একদম লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা প্রশ্ন সর্বোচ্চ আসলেও আসতে পারে। এখানে আমরা WHO অ্যানালজেসিক ল্যাডারটা দেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু পেনের যে ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ওপিওয়েড রিলেটেড জিনিসগুলো একটু ডিটেলস দেখার চেষ্টা করব। আর দুইটা ডিজ আমরা এখানে পড়বেন, একটা থ্যালামিক ফ্যান্টম লিভ পেন আর একটা কমপ্লেক্স রিজনাল পেন সিনড্রোম। কমপ্লেক্স রিজনাল পেন সিনড্রোমটা পরীক্ষায় আসতে পারে না, বাট ভবিষ্যতে আসতে পারে। বাট ফ্যান্টম লিভ পেনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জানার চেষ্টা করব। তো আমি দিন শেষে যেটা বলবো যে আপনাদের প্রত্যেকের মধ্যে যারা ওল্ড ক্যান্ডিডেট বা নিউ ক্যান্ডিডেট, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমাদের সবসময় একটা ডিটারমিন মাইন্ড থাকতে হবে এবং একটা স্ট্রং উইল থাকতে হবে। যদি আমাদের সবসময় একটা যদি স্ট্রং একটা উইল নিয়ে আমরা পড়াশোনা করতে পারি যে আমাকে দিয়ে এটা হবে, এটা একটা। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাকে সময় দিতে হবে, এবং কোনো পয়েন্টে এমন হতে পারে যে আমাদের, যেমন ধরেন আমরা যারা এফসিবিএস পার্টন পাস করছি, শেষের দিকে আছে এফসিবিএস অলমোস্ট, তাহলে এখন একটা বিষয় হচ্ছে আমাদের একটা ভয় কাজ করে। অনেক সময় মনে হয় যে এগুলো তো বুঝতে পারি না বা হবে না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সময় আমাদের কিন্তু হতাশ হতে হবে না, কারণ যে কোনো মানুষ যে কোনো টপিক কিন্তু একদিনে বুঝতে পারে নাই, এটাতে অনেক সময় লাগছে। আমরা যেমন ধরেন অনেক কিছু কি দেখা যাচ্ছে, অনেক টপিক সম্পর্কে কিন্তু আমি পার্টন পাস করার পরে আমি ট্রেনিং লাইফে শিখছি, অনেক কিছু সম্পর্কে কিন্তু আমি যেমন 2-3 দিন আগে কিছু কিছু টপিক শিখছি। শিখার কোনো শেষ নাই। প্রথম কথা যে আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে আমার আজ হোক কাল হোক আমি এটা পারবো, এইটুকু কনফিডেন্স আমাকে রাখতে হবে। আর বাকি ইম্পর্টেন্ট ব্যাপার আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে, তারপর অন্য ধর্মে যারা তাদেরকেও আপনাদের ইয়ের কাছে এটা চাইবেন। এইটুকু যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ সবকিছু হবে। তারপরে যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এবং কোনো সময় পড়াশোনা থেকে কোনো পয়েন্টে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু কোভিড সিচুয়েশন আরো বাড়ছে এবং আরো ডিটোরিয়েট করবে, সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহিমের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর আসিফ হোসেন, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সম্মানিত চিকিৎসক বৃন্দকে বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ধৈর্যের সাথে আমাদের সেমিনারটি উপভোগ করেছেন, এবং আজকের আমাদের যে বেসিক আলোচনাটা ছিল যে আমাদের 3টা পেপারে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকস ছিল সেই টপিকসগুলোর উপর একটা অ্যানালাইটিক্যাল কিছু কথা বলা, কোন কোন টপিকস ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের সেটা আমরা প্রোভাইড করতে পেরেছি। আর আপনারা যারা অনেকে হয়তো আমাদের বেসিক আসলে প্রচারণাটা ছিল মেইন গ্রুপে, তো আশা করি আপনারা সবাই মেইন গ্রুপে থাকবেন। আমাদের মেডিসিন রিলেটেড যদি পোস্ট আমরা মাঝে মধ্যে মেইন গ্রুপগুলো দেখবেন। আজকে হয়তো আমাদের যে অনেকে হয়তো একটু পাননি, ওনারা হয়তো মেইন গ্রুপে এটা হয়তো চোখে পড়েনি, অথবা নেটওয়ার্কে কিছু সমস্যা চলছিল গত 2 দিন ধরে, হয়তো কারণে হতে পারে। তো ইনশাল্লাহ আমরা এই টোটাল সেমিনারটা আমরা রেকর্ডে দিয়ে দিব, আশা করি আপনারা এটা দেখতে পারবেন, আর কি আপনাদের সমস্যা হবে না। প্রিয় চিকিৎসক বৃন্দ, খুব বেশি কথা বলবো না, আজকে যেহেতু সবে বরাত, আমরা শুধু আপনাদেরকে একটা ইনফরমেশন দিব। আমাদের বর্তমানে 3টা আমাদের ব্যাচ নতুন শুরু হয়েছে। একটা হচ্ছে এফসিএস পার্টন ক্রাশ ব্যাচ, একটা হচ্ছে ডেভিডসন রিভিউ ইন 20 ক্লাস, আর একটা হচ্ছে এফসিএস পার্টন এক্সাম ব্যাচ। তো আপনারা আমাদের সিরামস মেডিকেল এখন মেইন যে গ্রুপ, সেখানে হয়তো অনেকে দেখেছেন, অথবা আপনারা একটু দেখতে পারেন যে আপনারা আমাদের যে ক্লাসগুলা ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি। হয়তো অনেক কিছু লেকিং থাকতে পারে, অনেক যেহেতু নতুন হিসেবে কিছু কিছু থাকতে পারে, বা অনলাইনের কারণে কিছু থাকতে পারে, কিন্তু আমরা আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোচ্চ আমরা চেষ্টা করি আমাদের কৃষকবৃন্দদের একাডেমিক সহায়তা করার জন্য।
এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো কলিগ থাকে বা ফ্রেন্ডরা থাকে তারা যেন আমাদের এখানে সাথে ইনভলভ হন, আপনারা সেভাবে সুপারিশ করতে পারেন। আর আমরা বেশি দেরি করব না, আমরা শেষ করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং ক্লাসটা কি সেভ থাকবে? ক্লাসটা কি সেভ থাকবে? হ্যাঁ হ্যাঁ সেভ থাকবে, আজকের ক্লাসে এই সেমিনারটা সেভ থাকবে, আমরা রেকর্ড করে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।